দেখেন, তো আজকে হচ্ছে 13ই মে 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 60তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির আহ, ক্লাস হচ্ছে সপ্তম ক্লাস, সপ্তম। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বিকল্প বিরোধ নিষ্পত্তি। আন্ডারলাইন করেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি এটাকে বলে অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন। এটা একেবারে ডান সাইডে আছে, দেখেন 89 ক থেকে 89 উয়া, বা যারা নতুন বই আছে বাম সাইডে আছে 89 কোয়া থেকে 89 কোয়া। তো যদি আপনাকে বলে যে বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে দেওয়ানি কার্যবিধির কত ধারা থেকে কত ধারা, 89 কোয়া থেকে 89। এখন বিকল্প বিরোধ নিষ্পত্তি আসলে কি এটা আপনাদের বোঝা দরকার। একটা দেওয়ানি মামলার সূচনা হয় বাদী কর্তৃক আরজি দাখিলের মাধ্যমে, অর্থাৎ যদি কেউ কোনো দেওয়ানি মামলা করে, বাদী আদালতে যে লিখিত জিনিসটা জমা দেয় সেটাকে বলে কি, আরজি। আরজি যখন দাখিল করা হলো, ওই আরজির বিষয়ে বাদীকে অবগত করা, বিবাদীকে অবগত করা হয় সমনের মাধ্যমে। কিসের মাধ্যমে? সমন। সমন যখন বিবাদী পায়, তখন বিবাদী বুঝতে পারে যে তাকে কত তারিখে হাজির হতে হবে আর কত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। আচ্ছা, সমন পেল। সমন পাওয়ার পরে সে তার পরবর্তী কাজ হচ্ছে লিখিত জবাব দাখিল করা। লিখিত জবাব কি, দাখিল করা। দেখেন, আমরা কিন্তু আরজি করছি কত আদেশে, 7 আদেশে। সমন পড়লাম কত আদেশে, 5 আদেশে। লিখিত জবাব কতদিন করছে, কত আদেশে, 8 আদেশে। বুঝতে পারছেন? এখন বাদী যখন আরজি দিছে, বিবাদী আরজির প্রত্যুত্তরে যে জিনিসটা সাবমিট করে সেটাকে বলে কি, লিখিত জবাব। উভয় আরজি লিখিত জবাব সাবমিট করার পরে তারপরে হচ্ছে উভয় পক্ষ আদালতে উপস্থিত হয়, বাদীও উপস্থিত হয় আর কি, বিবাদীও উপস্থিত হয়। যখন উভয় পক্ষ উপস্থিত হয়, তখন আদালত চেষ্টা করে এটা বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর এ পাঠানো। এখন আপনার কাছে মনে হইতে পারে যে এডিআর কি। দেখেন, নর্মালি আমাদের যে প্রচলিত বিচার ব্যবস্থা দেওয়ানি কার্যবিধির, আমি যদি আপনারা মাত্র 3টা স্টেপ আপনারা জানছি, আর জি, সমন আর কি, লিখিত জবাব। আমি একটু বলি, সামনে সব আমরা জেনে দেবো, কিন্তু আমি যদি বলি যে একটা মামলা যদি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যেতে হয়, প্রথমে আর জি, তারপরে সমন, তারপরে লিখিত জবাব, তারপরে এডিআর, তারপর ইস্যু গঠন, তারপরে 30 ধারা, তারপর সেটলিং ডেট ফর পারেন্টারি হিয়ারিং, তারপর পারেন্টারি হিয়ারিং, তারপর ফার্দার পারেন্টারি হিয়ারিং, তারপর আর্গুমেন্ট, তারপরে হচ্ছে জাজমেন্ট, তারপরে হচ্ছে ডিক্রি। মানে ডিক্রিতে গিয়ে একটা দেওয়ানি মামলা কি শেষ হয়, আর শুরু হয় কি দিয়ে, আর দিয়ে। এখন তাহলে একটা দেওয়ানি মামলা হচ্ছে আপনার সময় সাপেক্ষ ব্যাপার। খুব দ্রুত যদি কোনো মামলা নিষ্পত্তি হয়, দেখবেন যে বছর খানিকের আগে হয় নাই। তাহলে 2003 সালে আমাদের আইন প্রণেতারাগণ একটা চিন্তা করলেন যে যেহেতু মামলার জট দিনকে দিন বাড়তেছে এবং মামলা দ্রুত নিষ্পত্তি করা যাচ্ছে না, তখন তারা চেষ্টা করলো যে মামলার জট কমানোর জন্য যে এই কোর্টের বাইরে আলাদাভাবে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি করা যায় কিনা, যাতে কোর্টে তো কতগুলো ফর্মালিটি মেনটেন করতে হয়, যে ধাপগুলো বললাম, এই সব ধাপগুলো না করে, না অনুসরণ করে কিন্তু ডিগ্রি দিতে পারে না। কিন্তু বিকল্প বিরোধ নিষ্পত্তি কি, যখন লিখিত জবাব দাখিলের পর উভয় পক্ষ হাজির হয়, তখন উভয় পক্ষের পাঠায় দেয় আলাদা, যে কোর্টের বাইরে তোমরা যাই এক জায়গায় বৈশা আপোষ মীমাংসা করতে পারো কিনা। যদি তারা এক জায়গায় বসে আপোষ মীমাংসা করতে পারে, তাহলে আদালতটা যখন অবগত করবে যে ওরা আমরা আপোষ মীমাংসা করেছি, তখন আদালত সাথে সাথে ডিগ্রি দিয়ে দেবেন। বুঝতে পারছেন? তাহলে আর এত বিচার তার কি হচ্ছে না, লেংদি হচ্ছে না, বা এত সময় লাগতেছে না। তো এই যে যে প্রচলিত বিচার ব্যবস্থার যে সময় সাপেক্ষ ব্যাপার, তার অল্টারনেটিভ হিসাবে যে বিচার ব্যবস্থা প্রণয়ন করছে সেটাকে কি বলে, বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি বা অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন। এটা আমাদের দেওয়ানি কার্যবিধিতে যোগ করা হয় কত সালে, 2003 সালে। আমরা পড়বো, সমস্যা নাই। দেখেন, তাহলে যদি আপনাকে কেউ বলে যে বিকল্প বিরোধ নিষ্পত্তি মানে কি, মানে আপনি বলবেন যে আদালতের বিচার না করে অল্টারনেটিভ ওয়েতে বা বিকল্প পদ্ধতিতে যদি বিরোধটা নিষ্পত্তি করা হয়, তখন তাকে কি বলে, বিকল্প বিরোধ নিষ্পত্তি। আচ্ছা আসেন দেখেন, লিখিত জবাব দাখিলের পর, আন্ডারলাইন করবেন, উভয় পক্ষ হাজির হলে, লিখিত জবাব দাখিলের পরে কি পক্ষ, কোন পক্ষ, আদালত বল দিবেন মধ্যস্থতার মাধ্যমে বিরোধ মীমাংসার উদ্যোগ দিবে। কিসের মাধ্যমে, মধ্যস্থতা। দেওয়ানি কার্যবিধির 89 ক থেকে 89 উমা পর্যন্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়ে আলোচনা করা হয়েছে। দেওয়ানি কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির বল দিবেন 2টি পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আপনাদের প্রশ্ন আসবে যে দেওয়ানি কার্যবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির কয়টা পদ্ধতি আছে, কয়টা বলেন, 2টা। দেখেন, আচ্ছা, 1 নম্বরে দেখেন মধ্যস্থতা বা মিডিয়েশন, পাশে লেখেন
89 ক। মধ্যস্থতা বা কি? মেডিয়েশন। মধ্যস্থতার পাশে একটু লেখেন সমঝোতা। সমঝোতা, মধ্যস্থতা না লেখে আপনাদের সমঝোতাও আসতে পারে। মধ্যস্থতা বা কি? সমঝোতার ইংরেজিতে বলে কি? মিডিয়েশন। ধারা কত? 89 ক। পরেরটা দেখেন, সালিসি আরবিট্রেশন। এটা 89 খ। কোনো ব্রাকেট হবে না। তবে একটা যদি কোনো ধারায় থাকে, এক অপশনে আছে 89 ক, এক অপশনে আছে 89 এ, ক্যাপিটাল লেটারের এ, তাহলে উত্তর হবে কোনটা? এ। বুঝতে পারছেন? যদি কোনো জায়গায় থাকে সালিসি আছে কততে, এক অপশনে আছে 89 খ, এক অপশনে আছে 89 ক্যাপিটাল লেটারের বি, তাহলে কোনটা? ঠিক। এখন আমরা চলে আসি, দেখেন যে মধ্যস্থতা 89 ক ধারা। মধ্যস্থতা কাকে বলে ভাই? এটা দেখেন, বর্তমানে আদালত মধ্যস্থতার জন্য বিরোধী বিষয়টি বিকল্প বিরোধ নিষ্পত্তিতে পাঠাতে গোল দিবেন বাধ্য। পাঠাতে কি? বাধ্য। এখানে একটু স্টার দিয়ে লেখেন যে এডিআর যোগ করা হয় 2003 সালে, আর মধ্যস্থতা বাধ্য করা হয় 2012 সালে। এডিআর যোগ করা হয় 2003 সালে, আর মধ্যস্থতা বাধ্য করা হয় 2012 সালে। মধ্যস্থতা বাধ্যতামূলক করা হয় 2012 সালে। যদিও লেখা আছে, তারপর একটু লেখেন, তাহলে বোঝা গেল। যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এইভাবে প্রশ্ন আসতে পারে যে দেওয়ানি কার্যবিধি 1908-এ এডিআর কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয় কত সালে। যদি বলে যে দেওয়ানি কার্যবিধি 1908-এর মধ্যস্থতা কার্যক্রম বাধ্যতামূলক কত, 2012 সালে। দেখেন, পূর্বে এটা ঐচ্ছিক ছিল। আচ্ছা, মানে 2012 সালের আগ পর্যন্ত কি ছিল? ঐচ্ছিক। 2012 সালের সংশোধনীর মাধ্যমে আন্ডারলাইন করেন 89-তে কতে, কতে দ্য কোর্ট মে এর পরিবর্তে দ্য কোর্ট শ্যাল গুলো ব্যবহার করায় মধ্যস্থতা করা আদালতের জন্য আন্ডারলাইন করবেন বাধ্যতামূলক হয়েছে। আগে ছিল দ্য কোর্ট মে এই শব্দটা, এখন আছে কি? দ্য কোর্ট শ্যাল। আচ্ছা, পরেরটা দেখেন যে ধারা 89 ক 1, মধ্যস্থতার কার্যক্রম শুরু করা। লিখিত জবাব দাখিলের পর যদি মকদ্দমার উভয় পক্ষ নিজে বা আইনজীবীর মাধ্যমে, নিজে আন্ডারলাইন করেন, নিজে বাকি আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়, তাহলে আদালত গোল দিবেন শুনানি মুলতবি রেখে অ্যাডজর্নিং হিয়ারিং। মকদ্দমার বিরোধ নিষ্পত্তির জন্য গোল দিবেন আদালত নিজে মধ্যস্থতা করতে পারে। স্বয়ং যে আদালতে হাজির হলো, তা সেই ওই জিনিসটা কি করবে? মধ্যস্থতা করতে পারে। বা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণের জন্য বিরোধটি দেখেন, আন্ডারলাইন করবেন দ্য লিগাল এইড অ্যাক্ট 2000-এর অধীন নিয়োগকৃত, আন্ডারলাইন করবেন সংশ্লিষ্ট আইন কর্মকর্তার নিকট পাঠাতে পারে। পাঠাবে কার কাছে? তিনি নিজে নিষ্পত্তি করবে, অথবা পাঠাবে কার কাছে? লিগাল এইড অফিসারের কাছে। বা দেন, বা মকদ্দমার পক্ষগণের নিযুক্ত উকিলের নিকট পাঠাইতে পারে। পক্ষগণ যে নিযুক্ত করছে, উকিল নিযুক্ত করছে, তার কাছে কি পাঠাইতে পারে। তাহলে কার কার কাছে পারে? আদালত নিজে পারে, লিগাল এইড কর্মকর্তার কাছে পাঠাতে পারে, পক্ষগণের কি উকিলের কাছে পাঠাতে পারে। বা কি মেলে না? মিতা মেলে না? দেখেন, যে ক্ষেত্রে কোনো উকিল নিযুক্ত করা হয়নি, সেই ক্ষেত্রে মকদ্দমার পক্ষ বা পক্ষগণের নিকট পাঠাতে পারে। যে ক্ষেত্রে কোনো উকিল নিযুক্ত করে নাই, তাহলে পাঠাবে কার কাছে? পক্ষ বা পক্ষগণের কাছে। আচ্ছা, বা দেখেন, জেলা জজ কর্তৃক তৈরিকৃত প্যানেল থেকে একজন গোল দিবেন মধ্যস্থতাকারীর নিকট পাঠাতে। আমাদের প্রতিটা জেলায় দেওয়ানি আদালতের সর্বোচ্চ বিচারককে জেলা জজ, তাহলে জেলা জজের কাছে পাঠাইতে পারে। জেলা জজের কাছে, সরি, প্রতিটা জেলায় এই মধ্যস্থতা করার জন্য একটা প্যানেল থাকে মধ্যস্থতাকারী। দেখা গেল যে সেই উকিলদের নাম থাকে, যে তাদের কাজ, জেলা জজের কাছে প্যানেল আছে, যে তাদের কাছে তারা শুধু কি করে বেড়ায় মধ্যস্থতা। যেরকম জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিস আছে না সমনজারির জন্য, সেরকম কি জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত কি থাকে? মধ্যস্থতাকারী। এ বিকাশ সাহেব, উনি কোথায়? আমাদের নতুন, উনি কই? বিউটি বিশ্বাস কো? বলেন না আজকে পড়া আছে? আচ্ছা, জেনে রাখা ভালো। দেখেন, দেওয়ানি কার্যবিধির অধীন মধ্যস্থতার এই বিধান
অর্থঋণ আদালত আইন 2003-এর জন্য প্রযোজ্য না, আন্ডারলাইন করেন। মধ্যস্থতার এই বিধান কিসের ক্ষেত্রে প্রযোজ্য না? অর্থঋণ আদালতের ক্ষেত্রে প্রযোজ্য না। কারণ অর্থঋণ আদালত আইন 2003-এর অধীন গোল দিবেন মধ্যস্থতা সম্পর্কিত আলাদা বিধান আছে। অর্থঋণের জন্য মধ্যস্থতা সম্পর্কিত আলাদা বিধান আছে। সো অর্থঋণ, এখন আপনার কাছে মনে হইতে পারে যে দেখা অর্থঋণ আদালতের কথা আসলো কেন ভাই? অর্থঋণ আদালত হচ্ছে যে এই যে বিভিন্ন ব্যাংক ব্যাংকের কাছ থেকে যে আমরা লোন নেই না, লোনের পরিমাণ যদি 5 লক্ষ টাকার বেশি হয়, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক বা বীমা, এদের কাছ থেকে যে লোন নেওয়া হয়, যখন যখন ওই ব্যক্তিটা লোন পরিশোধ করে না, তখন সে অর্থঋণ আদালত আইনে মামলা করে। কোন আইনে? অর্থঋণ আদালত আইনে মামলা করে। মামলাটা দেওয়ানি, বাট আইনটা কোন কোন আইন? অর্থঋণ আদালত আইন। তো অর্থঋণ আদালত আইন যদিও দেওয়ানি মামলা, কিন্তু অর্থঋণ আদালতে আলাদা কি আছে? মধ্যস্থতার আলাদা বিধান আছে। যেহেতু তাদের আলাদা বিধান আছে, আর দেওয়ানি কার্যবিধির মধ্যস্থতার বিধানের দরকার নাই। তো যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন করে যে দেওয়ানি কার্যবিধির যে মধ্যস্থতার বিধান, এটা কি অর্থঋণ আদালতের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? প্রযোজ্য বলেন না। পরেরটা দেখেন, 2007 সালে দেওয়ানি কার্যবিধির 2017 দেখেন, 2017 গোল দেন। 2017 সালে দেওয়ানি কার্যবিধির গোল দিবেন 89 ক ধারা সংশোধন করে মধ্যস্থতাকারী হিসেবে দ্য লিগাল এইড অ্যাক্ট 2000-এর অধীন নিয়োগকৃত, আন্ডারলাইন করবেন, আইন সহায়ক কর্মকর্তাকে যুক্ত করা হয়। তাহলে যদি আপনাকে বলে যে লিগাল এইড কর্মকর্তাকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগের বিধান করা হয় কত সালে? 2017 সালে। কোন ধারা সংশোধনের মাধ্যমে? 89। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, দেখেন 89.2 এখানে বলতেছে যে যে সকল ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারে। এটা অলরেডি আমরা জানি, তারপরেও দেখেন, আদালত নিজে পারে, পক্ষগণ কর্তৃক নিযুক্ত উকিল বা উক্ত উকিল কর্তৃক নিযুক্ত কোনো উকিল, যে ব্যক্তি উক্ত মোকদ্দমায় বল দিবেন, কোনো পক্ষ কর্তৃক নিযুক্ত হয়নি। একটা জিনিস মনে রাখবেন, ধরেন বাদীর বাদী হচ্ছে বিথিকা, বিবাদী হচ্ছে আরিফ। এখন বিথিকার উকিল হচ্ছে টুটুল বাগচি, আরিফের উকিল হচ্ছে তানভীর। এই মামলা কখনো মধ্যস্থতার করার জন্য আদালত টুটুল বা তানভীরের কাছে পাঠাবে না, কারণ ওনারা দুইজন অলরেডি কি পক্ষের আইনজীবী। বুঝতে পারছেন? পাঠাবে সবসময় কার কাছে? ওই পক্ষ ছাড়া অন্য কোনো থার্ড পার্টি, ধরেন রুবেল, উনি যদি আইনজীবী হয়, তাহলে পাঠাবে কার কাছে? রুবেলের কাছে। আচ্ছা, পরেরটা দেখেন, অবসরপ্রাপ্ত কোনো বিচারক, কোনটা? পক্ষগণ কর্তৃক নিযুক্ত উকিল, এটা এই নিযুক্ত বোঝাচ্ছে যে আপনার কাছে পাঠাইছে, পাঠানোর পরে আরিফ বলতেছে যে মধ্যস্থতাকারী অমুক রে রাখবো, আসমা খানম রে রাখবো। বুঝতে পারছেন? ওনাদের পক্ষের উকিল না, ওনারা মধ্যস্থতাকারী চুজ করছে। বুঝতে পারছেন এইটা? আচ্ছা, 4 নম্বর দেখেন, জেলা জজ কর্তৃক তৈরিকৃত প্যানেল থেকে কোনো একজন মধ্যস্থতাকারী, আমরা জানি জেলা জজের একটা কি আছে, প্যানেল আছে, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ওখানে বিধান আছে আর কি, তো তারা ওখান থেকেও কারো মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করতে পারে। 5 নম্বর দেখেন, অন্য কোনো ব্যক্তি যাকে তারা মধ্যস্থতাকারী হিসেবে উপযুক্ত মনে করে। তবে এই পরের জেনে রাখা ভালোতে আসেন, দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, আন্ডারলাইন করেন, প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারবে না। আন্ডারলাইন করে 3টে স্টার দেন। প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত হতে পারে না। প্রজাতন্ত্রের লাভজনক পদ সহজ ভাষায় যদি বলি, সরকারি কর্মকর্তা। পুলিশ অফিসার মধ্যস্থতাকারী হতে পারবে? পারবে না। এছাড়া অন্যান্য যারা সরকারি কর্মকর্তা আছে, তারা মধ্যস্থতাকারী হিসেবে মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত হতে পারবে না, বা তারা মধ্যস্থতা করবে না। 2টা ব্যতিক্রম আছে। 2টা ব্যতিক্রম হচ্ছে যে আদালত যখন স্বয়ং মধ্যস্থতা করে, আদালত তো সরকারি কর্মকর্তা নাকি। আর একটা ব্যতিক্রম হচ্ছে যখন লিগাল এইড অফিসারের কাছে পাঠাচ্ছে। লিগাল এইড অফিসার একজন সহকারী জজ পদমর্যাদার একজন ব্যক্তি। এই দুইটা, এনারা দুইজন প্রজাতন্ত্রের লাভজনক পদে করলেও ইনাদের আদালত কি দিছে, আইনে ক্ষমতা দিছে, কিন্তু ইনারা দুইজন ছাড়া অন্যান্য যারা আছে কেউই মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ হতে পারবে না, যদি সে কি হয়, প্রজাতন্ত্রের লাভজনক পদে চাকরি করে বা কাজ করে। দেখেন, তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে এইভাবে যে নিম্নের কে মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত হতে পারে, নিম্নের কে মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত হতে পারে না। এবার আসেন মধ্যস্থতার ফি নির্ধারণ। আচ্ছা, আপনার এই সাবসেকশন গুলো মুখস্থ করার দরকার নাই। এই যে 89 ক 1 2 3 আছে না,
এগুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট 89 কম মনে রাখলেই হবে। মধ্যস্থতার ফি দেখেন, মধ্যস্থতার ফি পক্ষগণ, আইনজীবী, মক্কেল এবং মধ্যস্থতাকারী নিয়োগ নির্ধারণ করবে। অর্থাৎ যারা পক্ষ তারাই মধ্যস্থতাকারী ফি নির্ধারণ করবে। যদি তারা ব্যর্থ হয় তাহলে আদালত নির্ধারণ করে দিবে এবং সেটা পক্ষগণের উপর বাধ্যকর হবে। তাহলে আপনি এইভাবে চিন্তা করবেন যে মধ্যস্থতার ফি নির্ধারণ করে কে? পক্ষগণ। যদি তারা ব্যর্থ হয় কে নির্ধারণ করবে? আদালত। আদালত একবার নির্ধারণ করলে কি হবে? বাধ্যতামূলক। বুঝতে পারছেন? এবার আসেন মধ্যস্থতাকারী নিয়োগ। মধ্যস্থতাকারী নিয়োগ, মধ্যস্থতা আদেশ প্রদানের, আন্ডারলাইন করবেন, 10 দিনের মধ্যে পক্ষদ্বয় আদালতকে জানাবে যে তারা কাউকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছে কিনা। যখন লিখিত জবাব দাখিলের পরে বাদীও হাজির হয়েছে, বিবাদীও হাজির হয়েছে, তখন আদালত বাদী বিবাদী উভয়রে বললো এটা আপনারা মধ্যস্থতা করেন। তখন যখন আদেশ দিল, এই আদেশের কয় দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ করবে? কয়দিন বলেন? 10 দিন। দেখেন, যদি তারা নিয়োগ করতে ব্যর্থ হয়, আন্ডারলাইন করেন, যদি তারা ব্যর্থ হয় তাহলে আদালত পরবর্তী গোল দিবেন 7 দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ করবে। তাহলে প্রথমে পেল কয়দিন? 10 দিন। তারা যদি ব্যর্থ হয় পরে নিয়োগ করে দিবে কে? আদালত। কয়দিনের মধ্যে? সর্বাধিক গোল দিবেন 17 দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ করতে হবে। তো যদি প্রশ্ন দেখেন কতভাবে হতে পারে, যদি এইভাবে প্রশ্ন করে যে মধ্যস্থতাকারী প্রাথমিকভাবে নিয়োগ করতে হবে কতদিনের মধ্যে? আচ্ছা, 10 দিনের মধ্যে যদি নিয়োগ করতে না পারে তাহলে নিয়োগ করবে কয়দিন? 7 দিন। আর সর্বোচ্চ সময় পাবে কত তাহলে? দেখেন, যেদিন আদালতকে নিয়োগ সম্পর্কে জানানো হয়েছে বা যেদিন আদালত মধ্যস্থতাকারী নিয়োগ দিয়েছে সেদিন হতে মধ্যস্থতাকারী, আন্ডারলাইন করবেন, 60 দিনের মধ্যে মধ্যস্থতা সম্পন্ন করবে। অর্থাৎ মধ্যস্থতাকারী 10 দিন অথবা 7 দিন অথবা 17 দিনের মধ্যে যখন কাউরে নিয়োগ দিয়ে ফেললো, উনি ওই বিষয়টা মধ্যস্থতা করবে কয়দিনের মধ্যে? 60 দিন, 60 days। তবে এটা করলেন আদালত নিজের ইচ্ছায়, করলেন নিজের ইচ্ছায় বা পক্ষদ্বয়ের যৌথ আবেদনের প্রেক্ষাপটে, নিজের ইচ্ছায় অথবা কি যদি পক্ষগণ আবেদন করে গোল দিবেন অতিরিক্ত 30 দিন বাড়াতে পারে। এখানে প্রশ্ন দেখেন যে মধ্যস্থতা 60 দিনের মধ্যে সম্পূর্ণ না হলে আর সময় বাড়াতে পারে কতদিন? এই অতিরিক্ত সময় কার কিভাবে বাড়াবে? আদালত পক্ষগণের আবেদনের ভিত্তিতে অথবা কি আদালত স্বপ্রণোদিত হয়। এটা বুঝেন? ওনার অনুপূজায় শুনেন, ওই বাদী বিবাদী বিথিকার আরিফ, এখন ওনাদের আদেশ দিলাম যে মধ্যস্থতাকারী নিয়োগ করে এটা মধ্যস্থতা করেন। ওনারা 10 দিনের মধ্যে কাউরে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করতে পারে নাই, এসে জানাইলো। পরে আমি 7 দিনের মধ্যে আমি ঠিক করে দিলাম তানভীর হচ্ছে মধ্যস্থতাকারী। এই যে যে তানভীর মধ্যস্থতাকারী, তানভীরে বললাম যে আপনি এই জিনিসটা মধ্যস্থতা করবেন 60 দিনের মধ্যে। কতদিনের মধ্যে? 60 দিনের মধ্যে। যদি 60 দিনের মধ্যে তানভীর মধ্যস্থতা করতে না পারে তাহলে আদালত আরো সময় বাড়াতে পারে কতদিন? 30 দিন। এখানে দুইটা বিষয় মিতা, একটা হলো মধ্যস্থতাকারী নিয়োগ, এটা হলো সর্বোচ্চ 17 দিন, নিয়োগ হলো 17 দিন, আর মধ্যস্থতা প্রক্রিয়াটা সম্পন্ন করবে এটা কতদিন? 60, 60 প্লাস কত? 30, সর্বোচ্চ কত? অর্থাৎ আন্ডারলাইন করেন, সর্বাধিক 90 দিনের মধ্যে মধ্যস্থতা কি করতে হবে? শেষ করতে হবে। আচ্ছা, আচ্ছা এবার দেখেন, আচ্ছা দেখেন আদেশ দেওয়া ভাই, দেখেন মধ্যস্থতার ফলাফল যদি মকদ্দমার বিরোধের আপোষ হয়, মানে মধ্যস্থতা যদি আপোষ, তানভীর ঠিকঠাক মতো ব্যাপারটা কি মিটাই ফেলছে, তাহলে আপোষ প্রতিবেদন তানভীর জানাবে যে রোনান আমাদের মধ্যে আপোষ মীমাংসা হয়ে গেছে, প্রাপ্তির গোল দিবেন 7 দিনের মধ্যে আদালত আদেশ বা ডিক্রি দিবে। যখন তানভীর আদালতকে জানাবে যে মধ্যস্থতাকারী হিসেবে আমি বিথিকার আরিফের মধ্যে মধ্যস্থতা করে দিছি, এটা জানার পরে আদালত আদেশ বা ডিক্রি দিবে কয়দিনের মধ্যে? 7 দিন। এই ক্ষেত্রে আন্ডারলাইন করবেন 23 আদেশের প্রাসঙ্গিক বিধান অনুসরণ করবে। অর্থাৎ 23 আদেশে যে আপোষ ডিক্রি বা সলি ডিক্রির বিধান রয়েছে তা কি করবে? অনুসরণ করবে। 23 আদেশ আমরা সামনে পড়বো, বলতেছে মধ্যস্থতা ডিক্রি দেওয়ার ক্ষেত্রে সলে ডিক্রির যে বিধান, অর্থাৎ আপোষ মীমাংসার ক্ষেত্রে যে ডিক্রি দেয় সেই ডিক্রির বিধানাবলী অনুসরণ করবে। তাহলে আমরা এখানে কি কি পেলাম দেখেন, মধ্যস্থতা নিয়োগ করবে 10 দিন, মধ্যস্থতাকারী 10 দিনের মধ্যে না হইলে 7 দিন, সর্বোচ্চ কত? 17। মধ্যস্থতা শেষ করবে কত? 60 দিন, 60 দিনের মধ্যে না পারলে কত? 30। এই 30 দিন আদালত নিজের ইচ্ছায় বাড়াইতে পারে, পক্ষগণের আবেদনের ভিত্তিতেও কি বাড়াইতে পারে।
90 দিনের মধ্যে মধ্যস্থতা হওয়ার পরে যদি মধ্যস্থতা করা যায় তাহলে আদালতে জানানোর পর আদালত ডিক্রি বা আদেশ দেবে কয়দিন? 7 দিন। আচ্ছা, এবার জেনে রাখা ভালোতে আসেন, জেনে রাখা ভালো। 89 ক 5 ধারায় আদালত মধ্যস্থতার মাধ্যমে পক্ষগণের মধ্যকার আপোষ অনুযায়ী ডিক্রি বা আদেশ প্রদান করতে পারে। তাহলে ডিক্রি বা আদেশ দিবে কততে? 89 ক 5। এই সাবসেকশন মনে রাখার দরকার নাই, যেটা মনে রাখবেন 89 ক 12, এটা দেওয়ানি কার্যবিধির 89 ক 12, এটা বলতেন। 89 ক 12 ধারায় বলা হয়েছে যে মধ্যস্থতার মাধ্যমে কোনো আদেশ বা ডিক্রি দিলে তার বিরুদ্ধে গোল দিবেন, আপিল কিংবা রিভিশন করা যাবে না। 89 ক 12 বলতেছে যে মধ্যস্থতার মাধ্যমে আদালত যদি কোনো আদেশ বা ডিক্রি দেয় কি করা যাবে না? আপিল বা রিভিশন করা যাবে না। তাহলে কি করা যাবে? রিভিউ করা যাবে। আচ্ছা, এরপরে লেখেন যে 89 গ ধারায় আপিলে মধ্যস্থতার বিধান। 89 গ ধারায় মধ্যস্থতায় আপিলে লেখা, লিখবেন কি? আপিলে মধ্যস্থতায় শব্দটা কেটে দেন, এর পরিবর্তে লিখবেন আপিলে মধ্যস্থতার বিধান। আপিলে মধ্যস্থতার, আপনাদের ঠিক লেখা আছে? মধ্যস্থতায় আপিলের হবে নয়, মধ্যস্থতায় শব্দটা কেটে দেন, কেটে লিখবেন আপিলে মধ্যস্থতার। আপিলে মধ্যস্থতার, আপিলে মধ্যস্থতার বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। বুঝেন নাই? ওখানে লেখা আছে মধ্যস্থতায় আপিলে, মধ্যস্থতায় কেটে লিখবেন আপিলে মধ্যস্থতা। এবং 2012 সালের সংশোধনীর মাধ্যমে 89 গ এবং 89 ধারা যুক্ত করা হয়। তো এখানে 89 গ দিয়ে লেখেন, 89 গ লেখেন, 89 গ দিয়ে হাইপেন দিয়ে লেখেন মেডিয়েশন ইন আপিল। 89 গ দেন, তারপর লেখেন মেডিয়েশন, MEDIATION, এম ই, মেডিয়েশন বানান তো আশেপাশে আছে দেখেন, মেডিয়েশন ইন আপিল, APPEAL, MEDIATION, মেডিয়েশন ইন আপিল, APPEAL, আপিল। তাহলে যদি আপনাকে বলে যে মূল মামলার ক্ষেত্রে মধ্যস্থতা কততে? 89 ক। আর আপিলে মধ্যস্থতা কততে? 89 ক। প্রতিকার দেখেন, যদি আপনাকে বলে যে মধ্যস্থতার যদি কোনো ডিক্রি বা আদেশ দেওয়া হয় তাহলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? 89 ক 5 ধারায় আদালত মধ্যস্থতার মাধ্যমে পক্ষগণের মধ্যকার আপোষ অনুযায়ী ডিক্রি বা আদেশ প্রদান করতে পারে। এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই জায়গায় একটু লেখেন, তারপর আমি পড়তেছি। লেখেন সোলে ডিক্রির বিরুদ্ধে প্রতিকার। সোলে ডিক্রি লেখা তীর চিহ্ন দেন, সোলে ডিক্রি লেখা তীর চিহ্ন দেন, সোলে ডিক্রি। সোলে ডিক্রি লেখছেন, তীর চিহ্ন দিয়ে, তীর চিহ্নর সামনে লেখেন আপিল। আপিল লেখছেন, আপিলের পাশে একটা ক্রস দেন, ক্রস বোঝেন না? এক্স, ক্রস কাটা, ক্রস চিহ্ন, কমা দিয়ে রিভিউ লেখেন, কমা দিয়ে রিভিউ লেখেন, রিভিউ লেখে একটা ক্রস চিহ্ন দেন আবার। মানে বোঝা যাচ্ছে আপিলও করা যায় না, রিভিউও করা যায় না। কমা দিয়ে লেখেন রিভিশন, রিভিশন দিয়ে টিক চিহ্ন দেন। তার মানে কি বোঝা গেল? সোলে ডিক্রির বিরুদ্ধে আপিলও করা যায় না, সোলে ডিক্রির বিরুদ্ধে কি রিভিউ করা যায় না, কি করা যায়? রিভিশন। এবার নিচে লেখেন মধ্যস্থতার ডিক্রি, মধ্যস্থতার ডিক্রি, মধ্যস্থতার ডিক্রি লেখছেন? এই বাড়তি লেখেন না কেন? মাথা ধরে না? এই তানবীর, তারে বসান ওনারে। মধ্যস্থতার ডিগ্রি, এই রাব্বি সাহেব দিক বসেন। মধ্যস্থতার ডিগ্রি লেখছেন? মধ্যস্থতার ডিগ্রি আহ তীর চিহ্ন দিয়ে লেখেন, আপিল ক্রস দেন, রিভিশন ক্রস দেন। আপিল লেখা ক্রস দেন, কমা দিয়ে রিভিশন লেখা ক্রস দেন। আর রিভিউ লেখা টিক চিহ্ন দেন। তাহলে আপনাকে যদি বলে যে সোলে ডিগ্রির বিরুদ্ধে কি করা যায়, আপিল করা যায়,
যায় না। রিভিউ করা যায়? যায় না। কি করা যায়? রিভিশন। আর মধ্যস্থতার ডিক্রিতে আপিল করা যায়? যায় না। রিভিশন করা যায়? যায় না। কি করা যায়? রিভিউ করা। বুঝতে পারছেন? তাহলে আপনি মনে রাখবেন, 16 ডিক্রিতে করা যায় রিভিশন, আর মধ্যস্থতার ডিক্রিতে করা যায় কি? রিভিউ। এটা যেন মনে থাকে। আচ্ছা, এরপরে দেখেন যে এই যে যে আমরা যা লেখাইলাম এই প্যারাটা একটু পড়ি। দেখেন, আদেশ 23-এর 3 বিধির অধীন সোলে বা আপোস ডিগ্রি বা কম্প্রোমাইজ বা সম্মতি সূচক ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না, কিন্তু কি করা যায়? রিভিশন করা যায়। কিন্তু 89 ক ধারার অধীন, আন্ডারলাইন করবেন, মধ্যস্থতার মাধ্যমে পক্ষগণের মধ্যে মীমাংসা অনুযায়ী আদালত যে ডিগ্রি বা আদেশ প্রদান করে, উক্ত ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল বা রিভিশন কোনোটি করা যায় না। তাহলে যায় কোনটা? আচ্ছা, এখানে একটা জিনিস একটু লিখবেন, সেটা স্টার্ট দিয়ে লেখেন যে যে লেখেন, যখন আদালত নিজে, যখন আদালত নিজে মধ্যস্থতাকারী হিসেবে, মধ্যস্থতাকারী হিসেবে মধ্যস্থতা করতে ব্যর্থ হয়, মধ্যস্থতা করতে ব্যর্থ হয়, দেখছেন, তখন উক্ত আদালত উক্ত মামলার বিচার কার্যক্রম পরিচালনা করবেন না। তখন উক্ত আদালত উক্ত মামলার বিচার কার্যক্রম পরিচালনা করবেন না। এটা বোঝেন? যখন আদালত স্বয়ং, আমরা জানি মধ্যস্থতাকারী, মধ্যস্থতা কে করতে পারে? আদালত নিজে পারে, জেলা জজ, অবসরপ্রাপ্ত জেলা জজ পারে, লিগ্যাল এইড কর্মকর্তা পারে, অন্য কোনো উকিল পারে, বা জেলা জজের যে প্যানেল মধ্যস্থতাকারী আছে তারা পারে। কিন্তু লাভজনক পদে যারা আছে তারা পারবে না। এখন ধরেন, যখন মধ্যস্থতার দায়িত্বটা নিছিল আদালত স্বয়ং, মানে যে আদালতে আপনি আর্জি দাখিল করছেন, যে আদালতে লিখিত জবাব দাখিল করছেন, সেই আদালত যখন মধ্যস্থতার দায়িত্বটা নিছিল, তখন যদি উনি মধ্যস্থতা কার্যক্রম পরিচালনা করতে কি হয়? ব্যর্থ হয়, তাহলে উনি আর ওই মামলার বিচার করবেন না। এটার কারণ হচ্ছে কি? এটার কারণ হচ্ছে যে অনেক কথা আছে, যে কোর্টের বাইরে অনেক কথা আছে, বিচারের সময় অনেকেই বলে না, কিন্তু ওই যখন মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ হয় অনেক কথা অনেকে জেনে যায়। বুঝতে পারছেন তো? জাস্ট এতটুকু মনে রাখেন, উনি যদি ব্যর্থ হয় তাহলে উনি আর কি মধ্যস্থতা কার্যক্রম পরিচালনা করবেন না, এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এবার আমরা আসি সালিশ। সালিশ বা আরবিট্রেশন, যদি মকদ্দমার পক্ষগণ মকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে, কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে সালিসির মাধ্যমে মকদ্দমাটি নিষ্পত্তি করবে, এই কারণে মকদ্দমাটি, আন্ডারলাইন করেন, প্রত্যাহারের আবেদন করে, তাহলে আদালত উক্ত আবেদন মঞ্জুর করতে পারে এবং মকদ্দমাটি প্রত্যাহারের অনুমতি দিতে পারে। একটু বুঝেন, মধ্যস্থতা কি যে কোনো পর্যায়ে করা যেত? না, মধ্যস্থতা করা যাইতো লিখিত জবাব দাখিলের পর, যখন উভয় পক্ষ কি হাজির হয়েছে। বুঝেন কিনা? আর মধ্যস্থতায় পাঠাতে আদালত কি ছিল? বাধ্য। কত সাল থেকে? 2012 সাল থেকে। কিন্তু সালিশ করা যায় কোন পর্যায়ে? মামলার যে কোনো পর্যায়ে। সালিসিতে পাঠাইতে আদালত বাধ্য না। আর মধ্যস্থতার ক্ষেত্রে মামলা প্রত্যাহারের কোনো ব্যাপার স্যাপার ছিল না, কিন্তু সালিশ যারা করতে চায় পক্ষগণ জানাবে যে ওরা, না, আমরা সালিশ করতে চাই, তা আমাদের মামলাটা প্রত্যাহার করা হোক, তারা ওই মামলা কি করবে? প্রত্যাহার। কিন্তু মধ্যস্থতার কি ক্ষেত্রে কি ছিল? প্রত্যাহার ছিল না। আচ্ছা, দেখেন, আন্ডারলাইন করবেন, বিরোধটি সালিস আইন 2001 অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। আপনার মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসবে যে সালিসি কার্যক্রম কোন আইন আইন অনুযায়ী নিষ্পত্তিকৃত হবে। সালিসি আইন কত? 2001। সালিসির মাধ্যমে, আন্ডারলাইন করবেন, বিরোধ নিষ্পত্তি না করতে পারলে পক্ষগণ মকদ্দমাটি পুনরায় দায়েরের অধিকারী হবে। যদি সালিসি কার্যক্রম ব্যর্থ হয়, তাহলে আবার ওই মামলা কি
দায়ের করা যাবে। সালিসি কার্যক্রম ব্যর্থ হলে আবার দায়ের করা যাবে। এখন আপনাদের মানে আমরা সালিসি আর মধ্যস্থতার ক্ষেত্রে আর একটা যেটা পার্থক্য সেটা হচ্ছে যে যিনি মেডিয়েটর মানে মধ্যস্থতাকারী, তিনি ধরেন দুই পক্ষ উনি মধ্যস্থতাকারী কোনো একটা সিদ্ধান্ত দিল, সিদ্ধান্ত দেওয়ার পরে ওই সব কিছু শোনামেলার পরে এক পক্ষ মানতেছে না, বললো যে না আমি আপনার সিদ্ধান্ত মানি না, তাইলে ওই মামলার মধ্যস্থতা পসিবল না। তখন ওই মামলা আবার যে জায়গাতে শেষ মানে মধ্যস্থতায় গিয়েছিল তারপর থেকে আবার কি শুরু হবে। কিন্তু সালিসির ক্ষেত্রে যিনি সালিসি পরিচালনা করে, যিনি সালিসি কার্যক্রম পরিচালনা করে তাকে বলে আরবিট্রেটর। কি বলে? আরবিট্রেটর বা সালিসকারী। তিনি যদি কোনো সিদ্ধান্ত দেয় সেটা দুই পক্ষ মানতে কি বাধ্য। বুঝতে পারতেন? সহজ কথা দাঁড়ালো মধ্যস্থতাকারীর সিদ্ধান্ত মানতে বাধ্য না, কিন্তু সালিসকারীর সিদ্ধান্ত মানতে কি বাধ্য। বুঝতে পারছেন? মধ্যস্থতাকারীর সিদ্ধান্ত মানতে কি বাধ্য না, কিন্তু সালিসকারীর সিদ্ধান্ত মানতে বাধ্য। বাধ্য না বাধ্য কোনটা? আচ্ছা, তাহলে ভাই আমরা একটু মেডিয়েশনের সাথে আরবিট্রেশনের তুলনা করি। দেখেন, মেডিয়েশন আছে 89 ক, আরবিট্রেশন কত? 89 খ। মেডিয়েশন পাঠাইতে আদালত কি বাধ্য, আরবিট্রেশনে পাঠাতে কি বাধ্য না। মেডিয়েশনের ক্ষেত্রে মামলা প্রত্যাহারের কোনো প্রয়োজন নাই, আরবিট্রেশনের ক্ষেত্রে কি প্রত্যাহারের প্রয়োজন আছে। আচ্ছা, মেডিয়েশনের ক্ষেত্রে যদি মেডিয়েশন ব্যর্থ হয় তাহলে মামলা তার যেখান থেকে মানে স্থগিত ছিল সেখান থেকে কি চালু হবে। আর আরবিট্রেশন যদি ব্যর্থ হয় তাহলে ওই মামলা আবার কি পুনরায় দায়ের করা যাবে। মেডিয়েশনের ক্ষেত্রে মেডিয়েটরের যে রায় এটা মানতে পক্ষগণ কি বাধ্য না, কিন্তু আরবিট্রেশনের ক্ষেত্রে কি আরবিট্রেটের রায় মানতে বাধ্য। তাহলে যদি আপনাকে বলে তাহলে মধ্যস্থতার সালিসি কার্যক্রমের পার্থক্য কি, আশা করি বুঝতে পারতেন। আর মধ্যস্থতা আছে 89 ক, সালিসি আছে কত? 89 খ। আচ্ছা, বিগত বছর প্রশ্ন দেখেন। আচ্ছা, তার আগে 2023 সালে একটা প্রশ্ন আছে, মিতা পড়েন কি আসছে। 23 সালের প্রশ্ন আছে, নতুন বই একেবারে কার কাছে আছে? কে পড়েন? দি কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর 89 এ ধারা অনুযায়ী মধ্যস্থতাকারী নিয়োগ হওয়া কতদিনের মধ্যে মধ্যস্থতা সম্পন্ন করতে হবে? নিয়োগের কত দিনের মধ্যে সম্পন্ন করতে হয়? ওখানে প্রশ্নে অপশন কি কি আছে বলেন। অপশন 7 দিন, সরি স্যার 7, 30, 10, 60। আচ্ছা, তাহলে বলতেছে নিয়োগ করে, নিয়োগ তো হয়ে গেছে, বলছে সম্পন্ন করবো কতদিন? 60 দিন। যদি বলতো সর্বোচ্চ কয়দিন? তাহলে 90 দিন। আর একটাও আসছে, আর একটাও পড়েন। আর একটা আসছে নাকি? না স্যার 22 পড়েন, 22-এরটা পড়েন। দি কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর সেকশন 89 এ বিধির 10 এর বিধান অনুযায়ী পেনাল পেনাল অফ মেডিয়েটর প্রযোজ্য করেন কি? প্যানেল অফ মেডিয়েটার্স মানে প্যানেল অফ মেডিয়েটার্স মানে হচ্ছে যে মেডিয়েটরের যে প্যানেল এটা তৈরি করে কে? জেলা জজ। বুঝতে পারছেন? তাহলে প্রশ্ন যাই আসুক না কেন আমরা যা পড়ছি এর বাইরে আসার সুযোগ নাই। 1 নাম্বার প্রশ্ন আমরা চলে আসি। দেখেন আমাদের যে দেখেন অ্যাজ পার সেকশন 89A অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 আফটার ফাইলিং রিটেন স্টেটমেন্ট দ্য কোর্ট, মানে আফটার ফাইলিং রিটেন স্টেটমেন্ট মানে কি, মানে লিখিত জবাব দাখিলের পর দ্য কোর্ট, এখন আর মে নাই, এখন হয়ে গেছে কি শ্যাল। দেখেন শ্যাল রেফার দ্য ডিসপিউট ফর মেডিয়েশন। বুঝতে পারছেন? শ্যাল রেফার দ্য ডিসপিউট ফর কি মেডিয়েশন। গুরুত্বপূর্ণ। 2 নাম্বার প্রশ্নটা দেখেন, দেওয়ানি আপিলে মধ্যস্থতা করার বিধান। আপিলে মধ্যস্থতা কত? 89 ক। আপিলে মধ্যস্থতা 89 ক। 3 নাম্বার দেখেন, মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত আপোষ ডিগ্রির কারণে কোনো পক্ষ সংক্ষুব্ধ হইলে, সংক্ষুব্ধ গোলদের, তাহলে প্রতিকার কি? এই জায়গা আছে রিভিশন, আপিল, রিভিশন, উপরের কি কোনোটি নয়, কারণ আমরা জানি মধ্যস্থতার কারণে যদি কোনো আদেশ বা ডিক্রিতে প্রতিকার হচ্ছে কি রিভিউ। 4 নাম্বার দেখেন, মেডিয়েশনের আদেশ হওয়ার সর্বোচ্চ কতদিনের মধ্যে মেডিয়েশন এর কাজ শেষ করতে হবে? সর্বোচ্চ বলছে কতদিন? 90 দিন। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। এখানে মোটামুটি যা আছে আপনারা পারবেন। যদি কোনো প্রশ্ন না বুঝেন আমারে প্রশ্ন কইরান। 8 নাম্বার প্রশ্নটা দেখেন। 8 নাম্বার আমি একটু পড়ি।
সেটা হচ্ছে যে 8 নম্বরে বলতেছে পক্ষগণ মধ্যস্থতাকারী নিয়োগ দেওয়ার কতদিনের মধ্যে আদালতকে জানাবে? কতদিন? 10 দিন। আর আপোষ প্রতিবেদন প্রাপ্তির কতদিনের মধ্যে আদালত আদেশ বা ডিক্রি দিবে? 7 দিন। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে 11 নম্বর প্রশ্নটা দেখেন, মধ্যস্থতার মাধ্যমে পক্ষগণ আপোষে উপনীত হলে আপোষের শর্তসমূহ একটি চুক্তি আকারে লিখবে এবং উক্ত চুক্তি বা সম্মতিপত্র পক্ষগণ সম্পাদনকারী হিসেবে স্বাক্ষর করবে। যদি আইনজীবী থাকে তাহলে স্বাক্ষর করবে, আর মধ্যস্থতাকারী সাক্ষী হিসেবে স্বাক্ষর করবে। উপরের কি সবগুলাই। আচ্ছা, 10 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই, যে এটা দেখেন কতদিনের মধ্যে পক্ষসমূহ কোর্ট ফি ফেরত পাওয়ার অধিকারী হবে? 60 দিন। আছেন কতদিন? 60 দিন। একটু বুঝেন, আপনি মধ্যস্থতা, আমরা জানি দেওয়ানি মামলায় কোর্ট ফি দেওয়া লাগে। কি দেওয়া লাগে? কোর্ট, যে বাদী যে মামলা করে একটা নির্দিষ্ট টাকা দেওয়া লাগে। তো যখন মধ্যস্থতা হয়ে গেল, তাহলে মামলার যে বাকি স্টেপ গুলো এগুলো তো আর করা লাগতেছে না। তখন মধ্যস্থতা হয়ে গেলে পক্ষগণ কোর্ট ফি ফেরত পাওয়ার অধিকারী। কতদিনের মধ্যে? 60 দিন। কোর্ট কোর্ট দিয়ে দিবে। বুঝতে পারছেন? তাহলে মধ্যস্থতার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোর্ট ফি ফেরত পায় কিসে, মধ্যস্থতায় না সালিসিতে? মধ্যস্থতায়। কতদিনের মধ্যে? 60 দিনের মধ্যে। 11 নম্বর প্রশ্নটা দেখেন, যে মকদ্দমার পক্ষগণ, আন্ডারলাইন করবেন, সালিসির মাধ্যমে মকদ্দমাটি নিষ্পত্তি করবে। এই কারণে মকদ্দমাটি প্রত্যাহারের আবেদন করতে পারে কত দ্বারাই? 89 খতে কি আছে? আরবিট্রেশন নাকি সালিসি? জি। আচ্ছা, 15 নম্বর প্রশ্নটা আসেন, এই ধরনের প্রশ্ন এসে থাকে। 15 নম্বরে বলতেছে যে নো আপিল অর রিভিশন, আপিলে আন্ডারলাইন করেন, রিভিশন আন্ডারলাইন করেন। নো অ্যাপিল অর রিভিশন শ্যাল লাই এগেইনস্ট এনি অর্ডার, মানে কোনো আপিল অথবা রিভিশন করা যাবে না আদেশ অথবা ডিক্রির বিরুদ্ধে পাস বাই দ্য কোর্ট, আদালত কর্তৃক যা পাস করা হয়েছে, ইন পারসুয়েন্স অফ সেটেলমেন্ট বিটুইন পার্টিস আন্ডার দিস সেকশন। এই মানে এই আইনের অধীন যদি কোনো সম্পত্তি মানে আপনার নিষ্পত্তি হয়, কোনো আপোষ মীমাংসা হয়, তাহলে আপিল বা রিভিশন করা যাবে না। এটা আছে 89 কর কততে? 12। 89 কর 12। আচ্ছা, এইভাবে প্রশ্ন আসে দেখেন, 16 নাম্বার যে প্রশ্নটা নর্মালি এইভাবে প্রশ্ন আসে, নো আপিল শ্যাল লাই এগেইনস্ট ডট ডট, এই জায়গা কি হবে? আপিল অর রিভিশন। আপিল এন্ড রিভিশন নাকি আপিল অর রিভিশন। সো এটাও গুরুত্বপূর্ণ। 17 নাম্বারটা দেখেন, মধ্যস্থতার মাধ্যমে পক্ষগণের মধ্যকার নিষ্পত্তি অনুযায়ী আদালত কোনো আদেশ বা ডিক্রি দিলে 89 ক 12 ধারা অনুযায়ী তার ভিতরে ড্যাশ বা ড্যাশ করা যাবে না, কি আপিল বা রিভিশন করা যাবে না। 19 নম্বর প্রশ্নটা দেখেন, দেওয়ানি কার্যবিধির 89 ক ধারায় মধ্যস্থতার বিধান প্রযোজ্য হবে না ড্যাশের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? অর্থ ঋণ আদালত আইন 2003। এবং 20 নাম্বার দেখেন, যে দেওয়ানি কার্যবিধির 89 খ ধারায় পক্ষগণ মকদ্দমা প্রত্যাহার করতে পারে নিম্নলিখিত কোন শর্তে? সালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার শর্তে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মধ্যস্থতা। মধ্যস্থতা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো লজ্জা শরমের কিছু নাই, জিজ্ঞাসা করেন। এই অনলাইনে যারা আছেন বুঝছেন? মিতা বুঝছেন? নামাজের বিরতি। নামাজের বিরতি 10 মিনিট পর আবার শুরু হবে। বিরতির পরে ক্লাস শুরু করে দেখেন যে পক্ষদ্বয়ের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফল, অ্যাপিয়ারেন্স অফ পার্টিস অ্যান্ড কনসিকুয়েন্স অফ নন অ্যাপিয়ারেন্স, আদেশ 9। আপনাদের মানে আমাদের দেওয়ানি কার্যবিধিতে 51টা আদেশের মধ্যে তো 50টা হচ্ছে বলবৎ আছে, একটা হচ্ছে বাতিল। এই আদেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ আদেশ যতগুলো আছে তার ভিতর 9 আদেশ অন্যতম, বিবিআই। 9 আদেশ থেকে এবারও বার কাউন্সিল লিখিত পরীক্ষায় প্রশ্ন আসছে, এবং প্রিলিমিনারির জন্য গুরুত্বপূর্ণ, লিখিতের জন্য গুরুত্বপূর্ণ। সর্বোপরি একজন আইনের স্টুডেন্ট হিসেবে যখন অ্যাডভোকেট হবেন, আপনার 9 আদেশ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো 9 আদেশ আসলে এখানে দুইটা জিনিস আলোচনা করছে। এক হচ্ছে যে ধরেন প্রথমে দিল আরজি,
আরজির পর বিবাদী পাইল সমন, সমন পাওয়ার পর বিবাদী দিল লিখিত জবাব, তারপরে উভয় পক্ষ কি হাজির হলো, হাজির হওয়ার পর মামলাটা পাঠাইলো এডিআরে। মামলাটা কিসে পাঠালো? যদি লিখিত জবাব দাখিল করছে, উভয় পক্ষ হাজির হওয়ার কথা, উভয় পক্ষ হাজির হয় নাই, বাদী হাজির হয়েছে বিবাদী হয় নাই, বা বিবাদী হাজির হয়েছে বাদী হয় নাই, বা দুই পক্ষের কেউই হাজির হয় নাই, তাহলে মামলার কি ফলাফল হতে পারে এই সম্পর্কে আলোচনা করছে আমাদের আদেশ 9 বা অর্ডার 9। বুঝতে পারছেন? তাহলে আদেশ 9 আলোচনা করছে যে মামলার শুনানির দিন পক্ষগণ বাদী বা বিবাদী কেউ যদি অনুপস্থিত থাকে বা উভয় অনুপস্থিত থাকে, তাহলে মামলার কি ফলাফল হতে পারে এই সম্পর্কে আলোচনা করছে কোথায়? 9 আদেশ। আচ্ছা, এখন বুঝেন, 9 আদেশে মোট দুইটা জিনিস আলোচনা করছে, একটা হচ্ছে মামলা খারিজ আর একটা হলো একতরফা ডিক্রি। আপনি মনে রাখবেন যে বাদীর ত্রুটির কারণে বা বাদীর অনুপস্থিতির কারণে মামলা হয় খারিজ। কি বলেন? বাদীর ত্রুটির কারণে বা বাদীর কি অনুপস্থিতির কারণে মামলা হয় খারিজ বা ডিসমিসাল সুট, ডিসমিসাল অফ সুট। বুঝতে পারছেন? আর বিবাদীর অনুপস্থিতির কারণে মামলা হয় একতরফা ডিক্রি। একতরফা ডিক্রি বলে এক্সপার্টি ডিক্রি। কি বলেন? এক্সপার্টি ডিগ্রি। তাহলে আপনার মনে রাখতে হবে যদি পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে যে বাদীর অনুপস্থিতির কারণে কি হয়, মামলা আর্জি খারিজ না মামলা খারিজ? বাদীর অনুপস্থিতির কারণে হয় মামলা খারিজ বা মকদ্দমা খারিজ। বুঝতে পারছেন? আর বিবাদীর অনুপস্থিতির জন্য কি হয়? একতরফা নিষ্পত্তি, না একতরফা কি ডিক্রি। একতরফা নিষ্পত্তি কতদিন আমরা পড়ছিলাম 8 আদেশের এক বিধিতে, যে 60 কার্য দিবসের মধ্যে যদি লিখিত জবাব না দাখিল করে তাহলে মামলা হবে একতরফা কি নিষ্পত্তি। 8 আদেশের এক বিধি একটা আপিল অযোগ্য আদেশ, তাই বিবাদী প্রতিকার হচ্ছে রিভিশন। কিন্তু 9 আদেশে অ্যাকচুয়ালি একতরফা এক্সপার্টি ডিসপোজাল না, এটা হলো এক্সপার্টি ডিক্রি। তো তার আগে পড়ার আগে আমরা বলে নিচ্ছি যে মামলা খারিজ হয় কিসের জন্য? যদি বাদী অনুপস্থিত থাকে তাহলে মামলা হয় খারিজ, আর যদি বিবাদী অনুপস্থিত থাকে তাহলে মামলা হয় কি একতরফা ডিক্রি। এখন একটা জিনিস মনে করেন যে আরজি খারিজ কিন্তু আমরা ইতিমধ্যে পড়ে এসেছি, গত দিনের আগের দিন পড়ছিলাম আরজি খারিজ হয় ওমর ফারুক কয়টা কারণে? কি কি 4টা কারণ কি কি বলেন, দ্রুত বলেন। না থাকে, কম দেয়, আর প্রতিকারের মূল্য কম দেখায়। না, এটা হলো না। কোর্ট ফি কম দেখায়, প্রতিকারের মূল্য কম দেখায়, আইন দ্বারা বাড়িত, আর যতগুলো বিবাদী ততগুলো আরজির নকল সমনের সাথে যদি না দেয় নাকি, এই 5টা কারণ হয় আরজি খারিজ। আরজি খারিজ একটা কি ডিক্রি। আর মামলা খারিজ আমরা পড়তে যাচ্ছি, বাট মামলা খারিজ হয় বাদীর ত্রুটির কারণে বা বাদীর অনুপস্থিতির কারণে। তাহলে আপনি মনে রাখবেন আরজির ত্রুটির কারণে, আরজির ত্রুটির কারণে আরজি হয় খারিজ, আর বাদীর ত্রুটির কারণে বা বাদীর অনুপস্থিতির কারণে মামলা হয় কি খারিজ। আরজি খারিজ আর মামলা খারিজ কিন্তু এক জিনিস না। আরজি খারিজ ডিক্রি, মামলা খারিজ আদেশ। মামলা খারিজ কি আদেশ। আরজি খারিজের বিরুদ্ধে আপিল করা যায়, মামলা খারিজের বিরুদ্ধে আদেশটা আপিল যোগ্য হলে করা যায়, আপিল অযোগ্য হলে করা যায় না। এই ইলা বলেন, মামলা খারিজ কি বললাম, কারে বলে? মাত্রই বললাম, বলেন মামলা খারিজ কাকে বলে? বলেন মেঘনা বলেন। বাদীর ত্রুটি বা বাদীর অনুপস্থিতির কারণে মামলা হয় কি খারিজ, আর বিবাদীর অনুপস্থিতির কারণে মামলা হয় কি একতরফা ডিক্রি। একতরফা ডিক্রি। আপাতত এতটুকু মনে রাখেন, এবার আমরা পড়াই ফিরি, দেখেন। জি স্যার, আসছে স্যার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ভাই দেখেন, আমরা পড়াই ফিরি। এই সাইলেন্স, 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 বোর্ড দিকে নজর দেন। পক্ষগণ হাজির না হলে আদালত, আন্ডারলাইন করেন, 89 ক ধারা অনুসরণ না করে 9 আদেশে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করবে। অর্থাৎ পক্ষগণ যদি হাজির না হয় তাহলে তার মধ্যস্থতা করার সুযোগ নাই, মধ্যস্থতায় যায় তখনই যখন উভয় পক্ষ কি হাজির হয়। উভয় পক্ষ যদি হাজির না হয় তাহলে অনুসরণ করবে কত আদেশ? 9 আদেশ। সমনে নির্ধারিত শুনানির তারিখে উভয় পক্ষ বা আন্ডারলাইন করেন কোনো এক পক্ষ হাজির না হলে সেই ক্ষেত্রে আদালত কি সিদ্ধান্ত দিবে তা নির্ভর করে, আন্ডারলাইন করবেন, কোন পক্ষ হাজির হয়নি এবং কেন হাজির হয়নি ইত্যাদির উপর। তবে এই ক্ষেত্রে 9 আদেশের অধীন আদালত সাধারণত নিম্নলিখিত সিদ্ধান্ত দিয়ে থাকে। কি কি দেখেন?
দেখেন, মামলা খারিজের আদেশ, মামলা খারিজের আদেশ, অ্যান অর্ডার অফ ডিসমিসাল অফ সুট। মামলা খারিজ হয় এতক্ষণ ধরে বললাম কার কারণে? বাদীর অনুপস্থিতির কারণে। আর একটা হলো একতরফা ডিগ্রি বা এক্সপার্টি ডিগ্রি। সো এই যে মামলা খারিজের আদেশ, এই জায়গায় একটু ব্র্যাকেটে লিখে নেন, যদিও পরে আমরা লিখবো, তারপরে একটু লেখেন যে 9 আদেশের 2, 3, 5, 8, 9 আদেশের 2, 3, 5, 8 বিধি, 9 আদেশের 2, 3, 5, 8। জি, তাহলে মামলা খারিজ হয় কয়টা বিধিতে? কি কি? 2, 3, 8। দেখেন, আচ্ছা, এরপরে দেখেন একতরফা ডিগ্রি, এক্সপার্টি ডিগ্রি, এটা লেখেন 9 আদেশের 6 বিধি, 9 আদেশের 6 বিধি। তাহলে একতরফা ডিগ্রি হয় কততে? 9 আদেশের 6 বিধি। দেখেন, বিথিকারে জিজ্ঞেস করবানি, বিথিকা পারবে না নে। একতরফা নিষ্পত্তি হয় কত বিধিতে বিথিকা? 9 আদেশের 6 বিধিতে একতরফা নিষ্পত্তি। একতরফা নিষ্পত্তি কততে বলেন? হ্যাঁ আরিফ সাহেব, একতরফা নিষ্পত্তি হয় কখন? একতরফা নাই তো স্যার। ওই লিখিত জবাব দিতে ইয়ে থাকে ব্যাখ্যা হলে আমি লিখতেছিলাম তো, লিখতেছিলাম তো স্যার। হবে না, হবে না, হবে না, বিথিকা হবে না। দেখেন, আমরা পড়াই ফিরি যে বাদী ব্যর্থ, একতরফা নিষ্পত্তি হয় 8 আদেশের 1-এ, আর একতরফা ডিগ্রি হয় 9 আদেশের 6। দেখেন, বাদীর ব্যর্থতার কারণে আদালত, আন্ডারলাইন করেন, মকদ্দমা খারিজের আদেশ প্রদান করে, এবং বিবাদীর ব্যর্থতার কারণে আদালত একতরফা ডিগ্রি প্রদান করে। সুতরাং 9 আদেশের অধীন আদালত মকদ্দমা খারিজের আদেশ দিবে নাকি একতরফা ডিগ্রি দিবে তা নির্ধারণ করতে দেখতে হবে উক্ত ঘটনার ক্ষেত্রে ব্যর্থতা কার বা কে দায়ী। যেমন বাদী উপস্থিত না হলে আদালত মকদ্দমা খারিজের আদেশ প্রদান করে, কারণ এখানে বাদীর ব্যর্থতা রয়েছে। মনে করেন বাদী হাজির হয়নি, কারণ হলো বাদী সমন জারির ফি পরিশোধ না করায় বা বিবাদী বরাবর সমন জারি, মনে করেন বিবাদী হাজির হয়নি, সরি, বিবাদী হাজির হয়নি, কারণ হলো বাদী সমন জারির ফি পরিশোধ না করায় বা বিবাদী বরাবর সমন দেওয়া হয়নি। এখানে আদালত মামলা খারিজের আদেশ দিবে, কারণ এখানে ব্যর্থতা হলো কার? বাদীর। আচ্ছা, এখন ডান পাশে দেখেন উপস্থিত হলে কি হবে। উপস্থিত যদি হয়, উপস্থিত না হলে পড়লাম, উপস্থিত যদি হয়, সমনে উল্লেখিত তারিখ হলো শুনানির তারিখ বা ডেট অফ হিয়ারিং। সমনে তারিখ থাকে যে কত তারিখে আপনি হাজির হবেন। তো উক্ত শুনানির তারিখে পক্ষগণ স্বয়ং কিংবা নিজ উকিলের মাধ্যমে বিচারালয়ে হাজিরা দিবেন, এবং আদালত কর্তৃক ভবিষ্যতের কোন দিন পর্যন্ত মকদ্দমার শুনানি মুলতবি না হলে সেই দিনে মকদ্দমার শুনানি কি অনুষ্ঠিত হবে। কিন্তু যেহেতু 89 ক ধারায় মধ্যস্থতার বিধান আছে, সেহেতু উভয় পক্ষ হাজির হলে, আন্ডারলাইন করেন, সেহেতু কি উভয় পক্ষ হাজির হলে আদালত মকদ্দমাটি মধ্যস্থতার মাধ্যমে মীমাংসার জন্য মধ্যস্থতাকারীর নিকট প্রেরণ করবে। অর্থাৎ যদি হাজির হয় তাহলে পাঠাবে মধ্যস্থতায়, আর যদি এক পক্ষ হাজির হয় নাই বা উভয় পক্ষই হাজির হয় নাই তাহলে কত? 9 আদেশ। তাহলে এখানে দেখেন যে হাজির না হলে, দেখেন বাদী ও বিবাদী উভয় পক্ষ হাজির না হলে মামলা কি খারিজ। 9 আদেশের কত বিধি? 3 বিধি। মানে বাদীও হাজির হয় নাই, বিবাদীও কি হাজির হয় নাই, মামলা হবে কি খারিজ, আন্ডারলাইন করেন। এরপর দেখেন বাদী হাজির না হলে মামলা কি খারিজ। 9 আদেশের কত বিধি? 8 বিধি। আর যদি বিবাদী হাজির না হয়, একতরফা ডিগ্রি। 9 আদেশের কত বিধি? 6 বিধি। এই পাশে চলে আসেন, মকদ্দমা খারিজ বা অর্ডার অফ ডিসমিসাল অফ সুট। আমি একটু আগেই আপনাদের বলছি যে মামলা খারিজ হয় কয়টা বিধিতে? 4টা বিধিতে। দেখেন, 9 আদেশের 2, 3, 5 এবং 8 বিধির অধীন আদালত মকদ্দমা খারিজের আদেশ দিতে পারে। প্রথমে আমরা দেখবো যে 2 বিধিতে কিভাবে খারিজ হয়। একটা মামলা 2 বিধিতে কিভাবে খারিজ হয়, এটা গোল দিবেন। বাদী খরচ প্রদান না করার কারণে, এটুকু গোল দেন, খরচ প্রদান না করার কারণে সমন জারি করা না গেলে মামলা খারিজ করা যায়, বিধি 2। একটু পড়ি, দেখেন, নির্ধারিত তারিখে যদি দেখা যায় যে, আন্ডারলাইন করবেন, বাদী কোর্ট ফি প্রদান না করায় কিংবা উক্তরূপ, আন্ডারলাইন করবেন, সমন জারির জন্য প্রয়োজনীয় ডাক মাসুল যদি লাগে না দেওয়ায় বিবাদীর উপর সমন জারি করা হয় নাই, তখন আদালত, আন্ডারলাইন করবেন, মকদ্দমা খারিজের আদেশ দিতে পারে। 9 আদেশের 2 বিধির কথা সিম্পল।
যে সমন জারির জন্য যে প্রসেস ফি দরকার, যে ডাক মাসুল দরকার, এটা দিবে কে? বাদী। বাদী যদি ডাক মাসুল না দেয় বা কোর্ট ফি না দেয়, আর মামলা হয়ে যাবে কি? খারিজ। নয় দেশের কত বিধিতে? 2 বিধি। নয় দেশের 2 বিধি। তাহলে আরিফ সাহেব 2 বিধিতে মামলা খারিজ করতে থাকেন, এক কথায় বলবেন, পেছাবেন না। বিরুদ্ধে মামলা করলাম, কোর্ট ফি দিলাম না। হ্যাঁ, মামলা করলেন, কোর্ট যদি প্রসেস ফি না দেন মামলা খারিজ করবে নয় দেশের 2 বিধি। আমরা পরেরটা চলে এসে দেখেন বিধি 3। আমরা জানি খারিজ করে 2, 3, 5 এবং 8। 2 এ কেন খারিজ করে আমরা পেলাম। এবার দেখেন 3 এ কেন খারিজ করে। মকদ্দমার গোল দিবেন কোন পক্ষই হাজির না হলে। কোন পক্ষই মানে কি? বাদীও হাজির হয় নাই, বিবাদী হাজির নাই। মকদ্দমার শুনানির জন্য নির্ধারিত তারিখে আন্ডারলাইন করেন বাদী এবং বিবাদী উভয় পক্ষ হাজির না হয়, তাহলে আদালত মকদ্দমা খারিজ করে দিতে পারে, বলে নাই দিবে। এটা তার কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা, মানে সে বাধ্য না। যদি ইচ্ছা করে আরো 1 তারিখ কি দেখতে পারে। তো আপনি মনে রাখবেন ভাই, যে যদি আপনাকে বলে যে 2 বিধিতে কেন মামলা খারিজ হচ্ছে, কোর্ট ফি বা প্রসেস ফি দেয় নাই, কে দেয় নাই? বাদী দেয় নাই। 3 বিধিতে কেন খারিজ হচ্ছে? বাদীও আসে নাই, বিবাদীও আসে নাই। এবার আমরা আসবো প্রতিকারে। এই 2 বিধিতে যদি কোনো মামলা খারিজ হয়, তাহলে বাদীর কি প্রতিকার রয়েছে দেখেন। খারিজ আদেশের বিরুদ্ধে বাদীর প্রতিকার বিধিগত 4, অর্থাৎ 2 এবং 3 বিধিতে যদি কোনো মামলা খারিজ হয়, তাহলে সেটার প্রতিকার আছে কত বিধিতে? 4 বিধিতে। মনে রাখা সহজ। উপরে উল্লিখিত 2 বা 3 বিধির অধীন কোন মকদ্দমা খারিজ হলে আন্ডারলাইন করবেন, বাদী নতুন করে মকদ্দমা দায়ের করতে পারে। ধরেন বাদী প্রসেস ফি দেয় নাই, মামলা খারিজ করে দিছে, বা বাদীও আসে নাই, বিবাদীও আসে নাই, মামলা কি করে দিছে? খারিজ করে দিছে। তাহলে প্রতিকার কি? নতুন মামলা আমি দায়ের করতে পারবো। নতুন মামলা কি দায়ের করতে পারে। আচ্ছা। বা দেখেন, মকদ্দমা খারিজ আদেশ বাতিলের আবেদন করতে পারে। এই যে নতুন মামলা দায়ের করতে পারে লেখছে না, এখানে একটু ব্র্যাকেটে লেখেন যদি তামাদি মেয়াদ থাকে। যদি তামাদি মেয়াদ কি থাকে। বা মকদ্দমা খারিজ আদেশ বাতিলের আবেদন করতে পারে। যদি নতুন মামলা না করে, তাহলে তার আরেকটা প্রতিকার কি আছে? ওই যে যে আদেশটা, খারিজ আদেশটা দিছে, সেটা রদ বাতিলের আবেদন করবে। রদের আবেদন বা কিসের আবেদন? বাতিল। রদ বা বাতিল করাকে বলে সেট অ্যাসাইড। সেট অ্যাসাইড। তাহলে 9 আদেশের 2 এবং 3 বিধিতে যদি মামলা খারিজ করে, বাদীর প্রতিকার সে নতুন মামলা করতে পারে। অথবা 9 আদেশের 4 বিধির অধীন ওই যে আদালত খারিজ করছিল, সেই আদালতে কি করবে? রদের আবেদন করবে। কত বিধিতে? 9 আদেশের 4 বিধিতে। বা দেখেন 2 এবং 3 বিধির 2 এবং 3 বিধির অধীন মকদ্দমা খারিজের আদেশ কোনো ডিক্রি নয়, বল দিবেন আপিল অযোগ্য আদেশ। আপিল অযোগ্য আদেশ, তাই এর বিরুদ্ধে আপিল করা যাবে না, কিন্তু এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে, লেখেন উচ্চ আদালতে রিভিশন করা যাবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার প্রতিকার হয় আমি নতুন মামলা করব, না হলে আমি 9 আদেশের 4-এ রদের আবেদন করব। কোন আদালতে? যে আদালত খারিজ করছিল সে আদালতে। অথবা 2 এবং 3 আদেশের বিরুদ্ধে আমি সরাসরি উচ্চ আদালতে কি রিভিশন, সরাসরি উচ্চ আদালতে রিভিশন। এখানে ব্র্যাকেটে এক জায়গায় লেখেন 9 আদেশের 4 বিধির অধীন আবেদন মঞ্জুর বা না মঞ্জুর সমান সমান রিভিশন। 9 আদেশের 4 বিধির অধীন দরখাস্ত মঞ্জুর বা না মঞ্জুর সমান সমান রিভিশন। অর্থাৎ 9 আদেশের 4 বিধির অধীন দরখাস্ত যদি মঞ্জুর করে, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার রিভিশন। যদি না মঞ্জুর করে, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি রিভিশন। 9 আদেশের 4 বিধিতে একটা আপিল অযোগ্য আদেশ, অর্থাৎ 4 বিধির অধীন দরখাস্ত মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, এটা হচ্ছে কি আপনি কোথায় দেখান? ওনার বই এরকম। আচ্ছা, মঞ্জুর বা, ঠিক আছে, মঞ্জুর বা ওই ওই পেজে দেখেন তো, ওই পেজে আছে বোধহয়, ওই পেজে আছে মঞ্জুর বা না মঞ্জুর, এটা হচ্ছে কি রিভিশন। আচ্ছা,
তামাদি মেয়াদ দেখেন, ওই যে মিতার ওইটাও কি ছকাকা? আচ্ছা সমস্যা নাই, দেখেন ওই পাশে আছে, এই যে মেইন গেলে ওটা পড়াচ্ছি আপনারা এই পাশে। হ্যাঁ আমাদেরও ছক আছে, কিন্তু মেইনলি তাকাবেন ওই পেজে। তামাদি দেখেন, মকদ্দমা খারিজ আদেশের তারিখ হইতে গোল দিবেন 30 দিনের মধ্যে তা বাতিলের আবেদন করতে হবে। অর্থাৎ 9 দেশের 4 বিধিতে যে রদের আবেদনটা করেন, এটা করতে হবে কত দিনের মধ্যে? 30 দিন। 30 দিন গোল দিয়ে এখানে তীর চিহ্ন দিয়ে লেখেন তামাদি আইনের 163 অনুচ্ছেদ। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 163 অনুচ্ছেদ। 163 অনুচ্ছেদ। তাহলে সলিমুল্লাহ সাহেব, 9 দেশের 2 বিধিতে মামলা কেন খারিজ হয় বলেন? না দেয় 9 দেশের 3 বিধিতে। কেউই আসে নাই। আচ্ছা এখন মাহবুব সাহেব বলেন, 2-3 বিধিতে যদি মামলা খারিজ করে তাহলে প্রতিকার কি? হ্যাঁ, আর হ্যাঁ হ্যাঁ, আর কি করা যায় বলেন? 9 দেশের 4 বিধিতে যে বাতিলের আবেদন করবেন বা রদের আবেদন করেন, সেটা তো বললেন না। রদের আবেদন করব কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। কোন আদালতে? ওই আদালতে। যদি ওই রদের আবেদনটা নামঞ্জুর হয় তাহলেও কি রিভিশন। কারণ 9 দেশের 4 হচ্ছে কি আপিল অযোগ্য আদেশ। অনলাইন অফলাইন বুঝছেন কিনা? মিতা বুঝছেন? আচ্ছা এবার আমরা চলে এসে দেখেন পরেরটাই, সমন জারি না হয়ে ফেরত আসলে বিধি 5। আমরা জানি খারিজ হয় 2 বিধিতে, 3 বিধিতে, 5 বিধিতে, আর কত? 8 বিধিতে। 2-3 কিভাবে হলো জানলাম, 5-এ আসি। আসেন দেখেন, সমন বিনা জারিতে ফেরত আসার গোল দিবেন 1 মাসের মধ্যে। সমন বিবাদী বরাবর জারি করতে হয় কত দিনের মধ্যে? 1 মাস। এখন বিবাদীর খুঁজে পাই নাই, তানবির নিরুদ্দেশ, বিবাদীর খুঁজে পাই নাই, সমন জারি করা যায় না, বিনা জারিতে ফেরত আসছে, তাহলে যে মামলা করতে তাকে আবার ওই সমন নতুন করে দেওয়ার উদ্যোগ নিতে হবে কত দিনের মধ্যে? 1 মাসের মধ্যে উক্ত সমন নতুন করে দেওয়ার আবেদন করবে। কিন্তু আন্ডারলাইন করেন, বাদী 1 মাসের মধ্যে নতুন করে দেওয়ার আবেদন না করলে, অর্থাৎ সমন বিনা জারিতে ফেরত আসছে, বাদী আর আবেদন করে নাই, তখন আদালত মকদ্দমা খারিজের আদেশ দিতে পারে। পাইছেন? এখানে ছোট্ট করে একটা 11 আছে দেখেন, নতুন বইতে অন্য কিছু থাকতে পারে। আচ্ছা একবারে নিচে চলে আসেন, ফুটনোট। যারা পুরাতন বই পড়েন, ন্যাশনাল ইউনিভার্সিটির গাইড টাইড বা অন্যান্য মোবাইল অ্যাপস দেখেন বা পুরাতন বই আছে, এখানে দেখেন 2012 সালের 9 নং অর্ডারের 5 নং বিধির 1 ও 3 উপবিধিতে 3 মাসের পরিবর্তে 1 মাস শব্দটি প্রতিস্থাপন করা হয়। তার মানে আগে সমনজারির পদক্ষেপ নিতে তো কয় মাসের মধ্যে? 3 মাস। এখন কত? 1 মাস। তাহলে খেয়াল রাখেন, তাহলে 9 দেশের 5 বিধিতে কেন মামলা খারিজ হচ্ছে? কারণ সমন বিনা জারিতে ফেরত আসছে, আসার 1 মাসের মধ্যেও আপনি আবার সমন জারি করার কোনো আবেদন করেন নাই, তাহলে মামলা খারিজ করবে নাকি করতে পারে? করতে পারে, বিবেচনামূলক। তো এই ক্ষেত্রে 1 মাসের মধ্যে কি জারি করবে না আবেদন করবে? আবেদন জারি তো আবেদন করবে, বিনা জারিতে ফেরত আসছে, ফেরত আসার সে 1 মাসের মধ্যে আবার পুনরায় জারি করার আবেদন করবে। 1 মাসের মধ্যে যদি আবেদন না করে তাহলে তার মামলাটা খারিজ করে দিতে পারে। এখন প্রতিকার দেখেন, 5-এর প্রতিকার। এই কথা বলেন না, প্রতিকার দেখেন। এই ক্ষেত্রে বাদী নতুন করে একই বিষয়ে মামলা করতে পারে। মে ব্রিং এ ফ্রেশ সুট। ফ্রেশ শব্দ তো তানবীরে মনে পড়ে যায়। দেখেন, মে ব্রিং এ ফ্রেশ সুট। তাহলে জি, এই জায়গায় মামলা করা যাবে, সমন বিনা জারিতে ফেরত আসলে আবার মামলা করা যাবে। এই জায়গা তামাদি কোনো, হ্যাঁ ওই জায়গা করা যাবে, এই জায়গা তামাদির বিষয় নাই, নতুন করে মামলা করতে পারবে। মে ব্রিং এ ফ্রেশ সুট। আবার কত দিনের মধ্যে? কেন নতুন মামলা কয় দিনের মধ্যে করবে? তাই নতুন মামলা সে যে কয় দিনের মধ্যে করে করুক, তামাদিদের মধ্যে আবেদন করছিল 30 দিন, তাহলে 2 আর 3-এ যে খারিজ হয় প্রতিকার 4-এ, আর 5-এ যে খারিজ হয় প্রতিকার কততে? 5-এ।
কে বুঝেন নাই? হাফিজ সাহেব বুঝতেন? আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দেখেন, কথা বলেন না ভাই। সমন বিনাজারিতে ফেরত আসার কতদিনের মধ্যে বাদী পদক্ষেপ না নিলে মামলা খারিজ হবে? 1 মাস। যদি কোনো অপশনে দেখেন, এক অপশনে আছে 1 মাস, এক অপশনে আছে 30 দিন, কোনটা তাকাবেন? 30 দিন। ওই জায়গায় কি 1 মাস আছে? আচ্ছা, তাহলে 1 মাসই প্রাধান্য পাবে, যে 1 মাস। ঠিক আছে, তাহলে 30 দিন থাকলে 30 দিন হবে না, হবে কোনটা? 1 মাস। আর যদি কোনো কোথাও 1 মাস নাই, 30 দিন আছে, তখন উত্তর কি? 30 দিন। ধন্যবাদ। এবার আমরা চলে আসি, দেখেন আহ শুধুমাত্র বাদী হাজির না হলে, আন্ডারলাইন করেন শেষ বিধিটা, শুধুমাত্র বাদী হাজির না হলে বিধিগত 8। তার আগে দেখি মুন্নি বলেন, 2 বিধিতে খারিজ হচ্ছে কেন? প্রসেস ফি দেয় নাই। 3 বিধিতে কেন খারিজ হচ্ছে বলেন? বাদী বিবাদী হাজির না হলে। আর 5 বিধিতে? বিকাশ কি বানাইলেন আবার? সমন জারি আদালত আর বাদীর ভিতরে বিভক্ত করতেছেন কেন? থামেন 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 থামেন, আমি বলি। আপনি মামলা করলেন, এখন বিবাদী বরাবর সমন পৌঁছাইতে হবে কয়দিনের মধ্যে বলেছেন? 30 দিন বা 1 মাস। 30 দিনের মধ্যে যার বিরুদ্ধে মামলা করছেন তারা পাওয়া যায় নাই, সমন জারি করতে পারে নাই, সমন বিনা জারিতে ফেরত আসছে, তখন বাদী হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে যে আবার সমন জারির আবেদন করা। এই আবেদনটা করতে হবে 30 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে। এই 1 মাসের মধ্যে যদি আবেদন না করে, তাহলে আপনার মামলা কি করে দিবে? খারিজ করে দিবে। আচ্ছা ভাই, সময় নষ্ট করেন না। বুঝতেন আপনি? আচ্ছা দেখেন তো, শুধুমাত্র বাদী হাজির না হলে, এটা দেখেন, শুধুমাত্র বাদী হাজির না হলে, যে ক্ষেত্রে মকদ্দমার শুনানির দিন বাদী হাজির হয় না, সেক্ষেত্রে আন্ডারলাইন করেন, বিবাদী বাদীর দাবি বা উহার কোনো অংশ স্বীকার না করলে, মানে বাদী হাজির হয় নাই কিন্তু হাজির হয়েছে কে? বিবাদী। এবং বিবাদী যদি বাদীর যে আর্জির যে দাবি এটা যদি স্বীকার না করে, আদালত মকদ্দমা খারিজের আদেশ দিতে পারে। কিন্তু বিবাদী, আন্ডারলাইন করেন, বাদীর দাবি স্বীকার করে, তাহলে আদালত বাদীর অনুকূলে এবং বিবাদীর বিরুদ্ধে ডিক্রি জারি করবেন। অর্থাৎ শুনানির দিন বাদী আসে নাই, বিবাদী আসছে, বিবাদী আইসা বাদীর আবেদনের কিছুই স্বীকার করে নাই, বললে যে বাদী শুধু শুধুই মামলাটা দায়ের করতে, আর ইউরোনার দেখেন আবার আসেও নাই, তাহলে মামলা কি করে দিবে? খারিজ। আর বিবাদী যদি হাজির হইয়া তানবীরের মতো স্বীকার করে যে না হাজির হয়নি, তাতে কি হয়েছে, আমি সে যে দাবি করছে এটা সত্য, তাহলে বিবাদীর বিরুদ্ধে দিবে কি? ডিক্রি। বুঝতে পারছেন? আচ্ছা, আসেন আসেন আসেন। তাহলে মনে রাখতে হবে, ভালো আছেন আপনারা? আচ্ছা বসেন। তাহলে মনে রাখতে হবে 8 বিধিতে কে হাজির হয়েছে ভাই? বিবাদী হাজির হয়েছে। আর কে হাজির হয় নাই? বাদী। তাহলে মামলা করতে পারে কি? খারিজ। আচ্ছা এখন বিনা হালদার, আপনি বলেন যে 9 আদেশের 3 বিধি আর 9 আদেশের 8 বিধির মধ্যে পার্থক্য কি? বা পার্থক্য না বলতে পারে, অ্যাটলিস্ট এটা বলেন যে 9 আদেশের 3 বিধিতে কি আছে, 8 বিধিতে কি আছে। জোশ, বলেন। খারিজ হবে। আর 8-এ? শুধু কে বলেন? তাহলে পার্থক্য কি হলো? 3-এ কেউই আসে নাই, আর 8-এ কে আসে নাই? বাদী আসে নাই। এই সহজ জিনিস পারতেছেন না কেন? নার্ভাসনেস নাকি আমি বুঝাইতে পারতেছি না কোনটা? 2-এর 9-এর 3-এ হলো কেউই আসে নাই, আর 9-এর 8-এ কি? বিবাদী আসছে, বাদী আসে নাই, বাট উভয় ক্ষেত্রেই আদালত করবে কি? মামলা খারিজ। 2-3-এর প্রতিকার বলছিল কতে? 4-এ। 5-এর প্রতিকার বলছিল কতে? 5-এ। এবার আমরা 8-এ যদি খারিজ করে, তাহলে প্রতিকার কি সেটা দেখবো। দেখেন বাদীর প্রতিকার,
বাদী হাজির না হওয়ার কারণে 8বিটির অধীন আদালত মোকদ্দমা খারিজের আদেশ দিলে উক্ত খারেজ আদেশের বিরুদ্ধে বাদী নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারে। এই জায়গায় আগে স্টার্ট দিয়ে লেখেন নতুন মামলা করা যায় না, নতুন মামলা করা যায় না, যদিও পরে লেখা আছে তারপরে লেখেন নতুন মামলা করা যায় না। মিতা বুঝেন, 3 বিধিতে যদি মামলা খারিজ হতো তাহলে কি কি নতুন মামলা করা যেত, কিন্তু 8বিধিতে খারিজ হলে কি নতুন মামলা করা যাবে না। ধরেন পরীক্ষা এইভাবে প্রশ্ন আসবে যে নিম্নের কোন ক্ষেত্রে বাদী নতুন মামলা করতে পারে না? বাদী বিবাদী উভয় হাজির না হলে, বাদী হাজির না হলে, সমন মানে সমন ফেরত আসা 30 দিনের মধ্যে আবেদন না করলে, উপরের কোনো ক্ষেত্রেই পারে না। কোনটা বলেন? বাদী হাজির না। বুঝতে পারছেন? কারণ বাদী বিবাদী না আসলে তো মামলা করা যায়, আবার সমন বিনাজারিতে ফেরত আসলেও কি নতুন মামলা খারিজ করলে করা যায়, তাহলে করা যায় না কখন? বাদী আসে নাই কিন্তু বিবাদী আসছে, সেই ক্ষেত্রে কিন্তু নতুন মামলা বাদী করতে পারবে না। তাহলে আর কি প্রতিকার আছে দেখেন, বলেন। আচ্ছা, পরেরটা দেখেন, যেটা যায় সেটা হলো মোকদ্দমা খারিজ আদেশ বাতিলের ইংলিশটা আন্ডারলাইন করেন। ফর সেটিং অ্যাসাইড, সেটিং অ্যাসাইড শব্দটা বলতেন। সেটিং অ্যাসাইড মানে হচ্ছে বাতিল করা বা রদ করা। সেটিং অ্যাসাইড দ্য অর্ডার অফ ডিসমিসাল অফ সুট, মানে ফর সেটিং অ্যাসাইড মানে বাতিলের জন্য, দ্য অর্ডার অফ ডিসমিসাল অফ সুট মামলা খারিজের আদেশ বাতিলের জন্য আবেদন করতে পারে কততে? আন্ডারলাইন করেন 9 বিধির অধীন। 9 বিধির অধীন, 9 বিধির অধীন। তাহলে এখানে মনে রাখবেন যে ওই যে 9-এর 4-এ যে আবেদনটা করছিল সেম আবেদন কততে করে? 9 আদেশের 9। এই জায়গায় 9 আদেশের 9 যে আবেদনটা করতেছে বাদী, এই জায়গায় তার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, বাট আদালতে দেখাইতে হবে যে আমার অসুস্থ ছিলাম, আমি ওনার ওই দিন হাজির হইতে পারি নাই, আমি আমি অমুক জায়গায় আমার পরীক্ষা ছিল, আমি এই জন্য কি হাজির হইতে পারি নাই। তো এই যৌক্তিক কারণ যদি আপনি দেখাইতে পারেন তাহলে আবেদন করতে হবে কততে? 9 আদেশের 9 বিধিতে 30 দিন। বুঝতে পারছেন? 30 দিন লিখবেন, আবেদনের সময় 30 দিন। এই 30 দিন ওই যে একটু আগে লিখলাম না 163 অনুচ্ছেদ, সেম 163 অনুচ্ছেদ। হ্যাঁ, 9 আদেশের 9 বিধি। আবেদনটা করতে হবে খারিজ আদেশের কত দিনের মধ্যে? 30 দিন। 30 দিন কোথায় বলা আছে? ওই যে 100 মানে ওই জায়গাতে 163, এই জায়গাও কত? 163। আচ্ছা, বা লেখেন বা। আপনি যদি 9 আদেশের 9-এ না যান, আচ্ছা এখানে একটা জিনিস যদি আমরা পরে আসবো, পরে আছে লেখা, তারপর একটু ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে যে 9-এর আবেদন না মঞ্জুর হইলে আপিল, আর মঞ্জুর হইলে রিভিশন। 9-এর আবেদন না মঞ্জুর হইলে কি? আপিল। আর মঞ্জুর হইলে রিভিশন। না মঞ্জুর হইলে আপিল। কারণ 9 আদেশের 9 বিধি যদি না মঞ্জুর হয় এটা একটা আপিল যোগ্য আদেশ, আর যদি মঞ্জুর হয় তাহলে কি? রিভিশন। আগে লেখেন, আমি ব্যাখ্যা দিচ্ছি, এইভাবে চিন্তা করেন। প্যাসের কিছু নাই, প্রথম প্রথম প্যাস মনে হবে। আর একটা জিনিস হচ্ছে যে যে কোনো জিনিসে আপনার রুচি দরকার। ধরেন যে করলা ভাজি ভালোবাসে, সে কিন্তু যত তিতা করলাই হোক তারে দিলে সে কিন্তু কি খাবে, কিন্তু যার কাছে ভালো লাগে না ওই করলা যতই সুস্বাদু করে রান্না করুক সেটা কিন্তু হবে না। তো তার আগে যারা দেওয়ানি কার্যবিধি ভয় পান, প্রথমত এটাকে ভালোবাসতে হবে। এটা আমরা এখানে যে আজকে আসছে তারও বোঝা উচিত, যে আগের ক্লাসগুলো করে নাই সেও তো বোঝা উচিত যে শুনানির দিন বাদী বিবাদী আসে নাই খারিজ 9 আদেশের 3, শুনানির দিন বাদী আসে নাই বিবাদী এসে খারিজ 9 আদেশে কত? 8। তারপরে যদি প্রসেস ফি না দেয় খারিজ কত? 9 আদেশের 2। আর যদি সমান বিনাজারিতে আসছে এক মাসের মধ্যে আপনি আবেদন করেন নাই, খারিজ 9 আদেশের 5। এই তো কথা। 9 আদেশের 2-3-এ খারিজ হলে প্রতিকার 9 আদেশের 4 নতুন মামলা করা যায়, অথবা 9 আদেশের 4-এ বাতিলের আবেদন করা যায়। 4-এর আবেদন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক রিভিশন। অথবা আমি নতুন মামলাও করি নাই, 4-এর আবেদনও করি নাই, সরাসরি 2 আর 3-এর বিরুদ্ধে রিভিশনে যাইতে পারি। 5-এ যদি আসি খারিজ হইলে নতুন মামলা করা যায়। এখন হলো 8-এ যদি খারিজ হয় নতুন মামলা করা যাচ্ছে না। আমি বাতিলের আবেদন করতেছি কততে? 9 আদেশের 9। এখন আমি বাদী হিসেবে আবেদন করলাম যে ওনার যে আমার জন্ডিস ছিল, আমি হরষিত পালার কাছে ভর্তি ছিলাম, এই কারণে আমি হাজির হইতে পারি নাই, সার্টিফিকেট সব কিছু দেখাইলেন, তারপরেও আদালত নামঞ্জুর করে দিতে।
তাহলে আমার প্রতিকার কি? আপিল। কারণ 9 আদেশের 9 বিধির অধীন আবেদন যদি না মঞ্জুর হয় এটা একটা কি আপিলযোগ্য আদেশ। আর যদি মঞ্জুর হয় তাহলে আমি যা চাইছিলাম আমার তা পাইয়ে গেলাম, তাহলে সংক্ষুব্ধ বিবাদী, তাহলে তার প্রতিকার কি? এটা যদি আপনি এখন পুঙ্খানুপুঙ্খভাবে বোঝেন, এই ছোট্ট একটা সূত্রতে আপনি লিখিত পরীক্ষা পেরে যাবেন। লিখিত পরীক্ষা এইভাবে একটা ফ্যাক্ট থাকে যে অমুক অমুকের বিরুদ্ধে মামলা করছে, যেদিন শুনানি অসুস্থতার কারণে বাদী আসতে পারে নাই, পরবর্তীতে বাদী খারিজ রদের আবেদন করছে, খারিজ রদের আবেদনও নামঞ্জুর করে দিছে, এখন বাদী প্রতিকার কি? বা খারিজ রদের আবেদন মঞ্জুর করে দিছে, এখন বিবাদীর প্রতিকার কি? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে 9 আদেশের 9 আবেদনটা করতে হবে কত দিনের মধ্যে ভাই? 30 দিন। কত অনুচ্ছেদ? 163। আর 9 আবেদন যদি না মঞ্জুর হয় প্রতিকার কি? আপিল। আর মঞ্জুর হইলে রিভিশন। বা দেখেন আরেকটা আছে যে খারিজ আদেশ সরাসরি বাতিলের, ডিরেক্টলি সেটিং অ্যাসাইড ডিসমিসাল, 9 ক গোল দিবেন, ক আবেদন করতে পারে। সরাসরি বাতিল একটু পরে আসতেছি। সরাসরি বাতিলের ক্ষেত্রে খরচ মঞ্জুর করতে পারি 1000 টাকা। খরচ কত টাকা? 1000 টাকা। আর 9 কোনো টাকা পয়সা লাগবে না। তাহলে টাকা পয়সা লাগবে কততে? 9 কতে আমি টাকা দিলে আমার কোনো অসুস্থ ছিলাম এটা দেখানো লাগবে না, কিন্তু 9তে আপনি অসুস্থ টাকা দিয়ে যদি না দিতে চান তাহলে আপনার আদালতে কি করতে হবে? সন্তুষ্ট করতে হবে যে কি কারণে আপনি আসতে পারেন নাই। আর 9 ক আর পাশে লেখেন যে মঞ্জুর বা না মঞ্জুর সমান সমান রিভিশন। 9 ক মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক সমান সমান কি? রিভিশন। 9 ক মঞ্জুর বা না মঞ্জুর সমান সমান রিভিশন। এছাড়া স্টার দিয়ে লেখেন, স্টার দিয়ে নিচে আরেকটা 3 নাম্বার প্রতিকার লেখেন, 3 নাম্বার দিয়ে লেখেন, 3 নাম্বার লেখেন। ওই জায়গায় 2টা প্রতিকার না, 3 নাম্বার প্রতিকার লেখেন। এছাড়া 9 আদেশের 8 বিধির আদেশের বিরুদ্ধে সরাসরি উচ্চ আদালতে রিভিশন করা যায়। 9 আদেশের 8 বিধির অধীন খারিজ আদেশের বিরুদ্ধে সরাসরি রিভিশন করা যায়। তাহলে আমরা নামাজের বিরতিতে যাব, তার আগে আমি আরেকবার বলি যে আমাদের 9 আদেশের 8 বিধিতে বলতেছে শুনানির দিন বিবাদী আসছে বাদী আসে নাই, বাদীর প্রতিকার নতুন মামলা করতে পারবে না, তবে সে 9 আদেশের 9 খারিজ রদের আবেদন করতে পারবে 30 দিনের মধ্যে, যথেষ্ট কারণ দেখানো লাগবে। আর 9 আদেশের 9 আবেদন যদি নামঞ্জুর হয় প্রতিকার কি? আপিল। আর মঞ্জুর হইলে রিভিশন। আমি যদি 9 আদেশের 9 না যাই, আমি যদি 9 আদেশের 9 কতে যাই, সরাসরি রদের আবেদন করি, টাকা দেওয়া লাগবে কত? 1000 টাকা খরচ, সর্বোচ্চ 1000 টাকা। আর 9 ক আবেদন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক প্রতিকার হচ্ছে কি? রিভিশন। এছাড়া আমি 9ও যাই নাই, 9 কতেও যাই নাই, আমি আমি যদি সরাসরি 9 আদেশের 8 বিরুদ্ধে আমি কোথায় যেতে পারি? রিভিশনে যেতে পারি, উচ্চ আদালতে। মাসুদ সাহেব কতটুকু উঁচু? অর্থাৎ কয় ফুট উঁচু আদালতে যাইতে হবে? আচ্ছা, নামাজের বিরতি 10 মিনিট পর শুরু হবে, জেনে রাখা ভালো। ঠিক, সো জেনে রাখা ভালো। তো দেখেন 8 বিধির অধীন আদালত মকদ্দমা খারিজের আদেশ দিলে বাদী উক্ত একই কারণে নতুন করে মকদ্দমা দায়ের করতে পারে না। এটা তো আগেই আমরা বলছি না? পাইছেন? মকদ্দমা খারিজ আদেশের তারিখ হইতে গোল দিবেন 30 দিনের মধ্যে 9 বিধির অধীন খারিজ আদেশ বাতিলের আবেদন করতে হবে। এই যে 30 দিন, এটা বলছে কত অনুচ্ছেদ? 163। পরেরটা দেখেন যে আদেশ 9 এর 9 বিধির অধীন যদি আপিলযোগ্য মকদ্দমায়, এই শব্দটা গোল দেন, কি মকদ্দমায়? আপিলযোগ্য মকদ্দমায় মকদ্দমা খারিজ আদেশ বাতিলের আবেদন করা হলে উক্ত আন্ডারলাইন করেন উক্ত আবেদন প্রত্যাখ্যান করে আদেশ দিলে, মানে আপনি 9 এর যে আবেদনটা করছেন সেটা যদি কি হয়? না মঞ্জুর বা প্রত্যাখ্যান হয়, উক্ত প্রত্যাখ্যান আদেশের ভিত্তিতে কি করা যাবে? আপিল করা যাবে। আর যদি মঞ্জুর হয় তাহলে কি আপিল করবে? আপিল করা যাবে না, কি করা যায়? পরেরটা দেখেন 9 ক বিধির অধীন মকদ্দমা খারিজ আদেশ সরাসরি রদ করণের আবেদন। সরাসরি রদ, ডিরেক্টলি সেটিং অ্যাসাইড। সেট অ্যাসাইড মানে কি? রদ বা বাতিল। আমি একজন গ্রামের এক অনেক মানে খুনখুনে বুড়ি, ওনার কাছে পড়াশোনা জানে না, সে বলতেছে
যে ওর সাথে আমার এই ব্যাপারটা সেটা সাইড করে দিতে হবে, সেটা সাইড। প্রথমে বুঝি নাই, পরে বুঝে আচ্ছা সেটা সাইড মানে কি, মানে ওই মানে ওর সাথে ওই বিষয়টা যাতে কি হয়ে যায়, শেষ হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে সেও অবচেতন মনে সেটা সাইড জানে, ওই যে আগে শুনছে। দেখেন দেখেন যে বাদী হাজির না হওয়ার কারণে ৮ বিধির অধীন মকদ্দমা খারিজের আদেশ দিলে উক্ত খারিজ আদেশ আন্ডারলাইন করেন সরাসরি বাতিলের জন্য ৯ এর ক বিধির অধীন আবেদন করা যায়। এমন আবেদন অবশ্যই আন্ডারলাইন করেন হলফনামা সহ বা উইথ এফিডেভিট করতে হবে। আপনারা আমি বলছিলাম যে আরজি বা লিখিত জবাবের সাথে দিতে হয় সত্য পাঠ, আর দরখাস্তের সাথে দিতে হয় কি, হলফনামা। দরখাস্তের সাথে কি, হলফনামা। মনে রাখেন, আদালত বিলম্ব এড়ানোর ও বিচার ত্বরান্বিত, ত্বরান্বিত শব্দের অর্থ কি, মানে দ্রুত। ত্বরান্বিত মানে কি, দ্রুত। আদালতকে সন্তুষ্ট করার জন্য পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের সুযোগ বাদীকে না দিয়ে আদালত খারিজ রদের আবেদন নিষ্পত্তি করে দিতে পারে। আদালত খারিজ আদেশ রদের আবেদন নিষ্পত্তি করে দিতে পারে। এই ক্ষেত্রে আদালত বাদীকে সর্বোচ্চ গোল্ডেন ১,০০০ টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে। রুমা বলেন সর্বোচ্চ ১,০০০ মানে কি ১,০০০ ফিক্সড? ১,০০০ কি ফিক্সড? সর্বোচ্চ ১,০০০, তার মানে কি আরো কমও দিতে মানে ১ থেকে ১,০০০ টাকা, ১ থেকে ১,০০০ টাকা। মুন্নি বলেন ক্ষতিপূরণ আর কষ্টের ভিতর পার্থক্য, কষ্ট আর ফাইনের ভিতর পার্থক্য কি? এটা তো কস্ট, মানে ক্ষতিপূরণ দিচ্ছে, কম্পেনসেশন। ক্ষতিপূরণ পায় পক্ষ, আর অর্থদণ্ড বা জরিমানা পায় রাষ্ট্র। বুঝতে পারছেন? তাহলে এই যে ক্ষতিপূরণ, বাদী যদি ক্ষতিপূরণ দেয় পাবে কে, বিবাদী। জেনে রাখা ভালো। আমরা প্রায় শেষ প্রান্তে আসছি, দেখেন জেনে রাখা ভালো ৮ বিধি এই ৯ ক বিধির অধীন কোন মকদ্দমা খারিজ আদেশের তারিখ হতে ৩০ দিনের মধ্যে খারিজ আদেশ আন্ডারলাইন করে সরাসরি রদের আবেদন করে কয় দিনের মধ্যে। বাট মজার বিষয়, এই ৯ এর ক যে ৩০ দিন, এটা ৯ কর মধ্যেই বলা আছে, আর ৯ এর যে ৩০ দিন এটা বলা আছে কোথায়, ১৬৩ অনুচ্ছেদ। পরেরটা দেখেন, এটা গুরুত্বপূর্ণ। ৯ এর ক বিধির অধীন গোল দিবেন একবারের অধিক মকদ্দমা খারিজ আদেশ সরাসরি বাতিলের আদেশ দিবে না। কয়বার, কয়বারের অধিক? ৯ এর কতে আপনি চাইতে পারেন কয়বার, একবার। একবার বেশি তো পরীক্ষায় আসবে যে কয়বার দিতে পারে ৯ এর কতে, একবার। বিগত বছরের প্রশ্ন দেখেন যে দেওয়ানি কার্যবিধির মামলায় গোল দিবেন তদবিরের অভাবে। তদবির, এ জায়গা আমরা তদবির শব্দটারে কলুষিত করে ফেলছি। তদবির মানে ভাবতেছে যে কোনো জায়গা সুপারিশ করতেছে, বাট এই মানে হচ্ছে আপনি কোনো পদক্ষেপ নেন নাই। বুঝতে পারছেন? তদবিরের অভাবে প্রদত্ত খারিজের আদেশ সর্বোচ্চ কত টাকা খরচ প্রদান সাপেক্ষে সরাসরি রদ্দ করা যায়? কত টাকা? ১,০০০ টাকা। আচ্ছা, আপনাদের আজকে এই পর্যন্ত থাক। আমরা আগামী দিন ইনশাল্লাহ বিস্তারিত পড়বো। আগামী দিন আসেন, এখন পরীক্ষা আছে। যারা অনলাইনে আছেন তাদেরও পরীক্ষার প্রশ্ন দিচ্ছি, পিডিএফ পরীক্ষা দেন। দেন ওটা দেন। মাসুদ